চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, সেই জন্য লাইভে আসা। আর সেই বিষয়গুলো হলো, আপনারা যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বর্তমান যে অবস্থা, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে করণীয় এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কোন কোন টপিকগুলো ভালো করে পড়লে আপনার জন্য বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, এরপরে ব্যাংকের চাকরি প্রস্তুতি, এই সবগুলো একবারে উঠে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই সেশনটা অল্প একটু সময়ের জন্য আমরা আলোচনা করব, তবে আলোচনাটা খুবই ফলপ্রসূ হবে আশা করি। যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 47তম বিসিএস এ অ্যাটেন্ড করতে যাচ্ছেন, এই সেশনটা তাদের জন্য খুবই উপকারী। পাশাপাশি এই প্রস্তুতিটা যদি ভালোভাবে তারা নিতে পারেন, একটা প্রস্তুতিতে ইনশাল্লাহ আপনাদের প্রাইমারি, নিবন্ধন এবং ব্যাংকের জন্য যদি প্রস্তুতি নেন, পাশাপাশি খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য প্রস্তুতি যা আছে, সকল চাকরি পরীক্ষাগুলো ভালোভাবে উঠে আসবে। আগে একটু কমেন্ট করে আপনারা জানান যে বর্তমানে পড়াশোনার কি অবস্থা বা কেমন চলছে। ঝিনাইদহ থেকে আলহামদুলিল্লাহ ভালো। নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কে কেমন আছেন এবং পড়াশোনার কি অবস্থা এটা একটু বলেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো বলেন, আর পাশাপাশি আমি একটা একটা করে টপিক বলতেছি। ধরেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে 200 নাম্বার রয়েছে, এই 200 নাম্বারের ক্ষেত্রে আপনার প্রস্তুতিটা অন্তত 150 থেকে 160 নাম্বারের হওয়া দরকার। এবং এই 150 থেকে 160 নাম্বারের মধ্যে আপনার টার্গেট নাম্বারটা কেমন থাকবে, এটা আগে আপনাকেই ফিক্সড করতে হবে। টার্গেট নাম্বারটা ফিক্সড করতে হবে আপনাকে। টার্গেট নাম্বারটা কি, এটা যদি আমি একটু বুঝিয়ে বলি। টার্গেট নাম্বারটা হলো, আপনি একটা নাম্বার ফিক্স করবেন যে কোন সাবজেক্টে কত নাম্বার তুলতে চাচ্ছেন। যেমন ধরেন বাংলাতে মোট 35 নাম্বার। এখন বাংলাতে 35-এর মধ্যে বাংলা সাহিত্যে আছে 20 নাম্বার এবং বাংলা ব্যাকরণে আছে 10 নাম্বার। তো এখানে আপনাকে টার্গেট ফিক্স করতে হবে। টার্গেট ফিক্স করতে হবে কি, যে আপনি বাংলা, ব্যাকরণ এবং সাহিত্য মিলে এই 35-এর মধ্যে কত পেতে চাচ্ছেন। দুইটা সাবজেক্টে 35-35 70 নাম্বার আছে, একটা হলো ইংরেজি, একটা হলো বাংলা। এই দুইটা 70 নাম্বার। প্রথমে আসেন এই সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলি। আমি আবারও বলছি, যদি এই কথাটা আপনি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এইটা আপনার বিসিএস, এরপরে আপনার প্রাইমারি, আপনার নিবন্ধন, আপনার খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা এবং ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রেও আপনার জন্য এফেক্টিভ হবে। তো ওকে, প্রথমে আমি কথা বলি যে বাংলার যে 35-এর মধ্যে আপনার টার্গেট মার্কস থাকবে 20 থেকে 22। ইংরেজি 35-এর মধ্যে আপনার টার্গেট মার্কস থাকবে 20 থেকে 22। তো 22 44 হয়, আমরা 45 ধরলাম এই 70-এর মধ্যে। তো 70-এর মধ্যে 45 পেতে কোন কোন টপিকগুলো আপনি খুব গুরুত্ব দিয়ে পড়বেন, সেই টপিকগুলোর নাম যদি বলি। বাংলায় আপনার 20 থেকে 22 এবং ইংরেজিতে 20 থেকে 22 এই নাম্বারটা তোলার জন্য। এটা হলো আপনার 70-এর মধ্যে 40 থেকে 45 নাম্বার তোলার টোটকা। টোটকা বলতে এখানে কি কি বিষয়গুলো থেকে মাস্ট প্রশ্ন আসবে। বাংলা ব্যাকরণ সম্পর্কে যদি বলি, একটা টপিক হলো বাংলায় বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ থেকে একটা, এমনকি দুইটা প্রশ্ন অবশ্যই পাবেনই। এবং বাংলা ব্যাকরণ নিয়ে যে কথাটা বলতেছি, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এটা হলো আপনার বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এবং 11 থেকে 20 গ্রেডের অন্যান্য পরীক্ষাগুলো। 11 থেকে 20 গ্রেডের অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে আপনার 1 নম্বরে খাদ্য অধিদপ্তর, 2 নম্বরে মৎস্য অধিদপ্তর, 3 নম্বরে বাংলাদেশ রেলওয়ের যে সার্কুলার গুলো চলমান আছে, অডিটরের পরীক্ষার যে সার্কুলার আছে এখনো পরীক্ষা হয় নাই। এরপরে আপনার ইউনিয়ন সমাজকর্মী পদের যে সার্কুলার হয়েছে এখনো পরীক্ষা হয়নি। এই ধরনের যতগুলো পরীক্ষা আছে সবগুলোর জন্য কম্বাইন্ড প্রিপারেশনের একটা কথা বলছি। তো প্রথমে যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হলো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কি কি টপিক গুরুত্ব দিয়ে পড়বেন। বাংলা ব্যাকরণে নাম্বার থাকে 15-15-এর মধ্যে বিসিএস এ যাতে আপনি 10 মার্ক তুলতে পারেন, এই 10 মার্ক তোলার জন্য আপনার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলবো। আর একটা বুক রিভিউ থাকবে আপনাদের জন্য। বুক রিভিউ বলতে কোন বই কোনটার জন্য পড়তে পারেন, এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকে। প্রথমেই বলি বাংলার কথা। বাংলায় 1 নম্বরে বানান শুদ্ধিকরণ, এখানে 1 মার্ক নিশ্চিত পাবেন। 2 নম্বরে বাংলার যে পরিভাষা বা বিদেশি শব্দ যেগুলো আছে, এটা দিয়ে 1 মার্ক নিশ্চিত থাকে। যেমন আপনাদের মনে আছে লাস্টে একটা বিসিএস পরীক্ষায় অ্যাটাস্টেড আর
এরকম একটা শব্দ, সার্টিফাইড এবং অ্যাটাস্টেড, এই দুইটা শব্দের মধ্যে আপনার একটা গন্ডগোল লেগে গেছিল। অর্থাৎ পরিভাষা থেকে, বিদেশি ভাষা থেকে বাংলায় অনুবাদ করা যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হয় পরিভাষা। তো একটা গেল বানান শুদ্ধিকরণ। কেউ চাইলে একটু খাতা কলম নিয়ে লিখেও রাখতে পারেন, অথবা শেয়ার করা থাকলে পরে দেখে নিতে পারবেন। 1 নম্বরে বানান শুদ্ধিকরণ 1 মার্ক। 2 নম্বরে হলো বাংলা পরিভাষা, এইখানে 1 মার্ক, এই গেল 2 মার্ক। 3 নম্বর হলো সমার্থক শব্দগুলো ভালোভাবে পড়বেন। এখন সমার্থক শব্দগুলো ভালোভাবে পড়লে এখানে কি কি জটিলতা থাকে সেটা যদি একটু বলি। জটিলতা থাকে 1 নম্বরে কিছু শব্দ আছে যেগুলো একই ধরনের মনে হয়, অম্ব এবং অম্বর। একটা হলো আকাশ, আর একটা অম্বু, অম্ব না অম্বু, অম্বু মানে হলো পানি, আর অম্বুধি মানে হলো মেঘ। তো একটা হলো মেঘ, একটা হলো আকাশ, একটা হলো পানি। তো এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো বারবার গন্ডগোল বেজে যায়। এই শব্দগুলো যদি আপনি ভালোভাবে একবার পড়ে নিতে পারেন, আর গন্ডগোল লাগবে না। এই ক্ষেত্রে আপনি একটা নোট খাতা ইউজ করতে পারেন বাংলা সমার্থক শব্দের জন্য। টপিকগুলোর নাম লিখে রাখেন। 1 নম্বরে হলো বাংলা, আপনার যে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো বাংলায় বানান শুদ্ধিকরণ। 2 নম্বরে পরিভাষা, 3 নম্বরে সমার্থক শব্দ। এই 3টা থেকে 3 মার্ক একেবারে নিশ্চিত কমন থাকবে, এই 3টা প্রশ্ন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো বাংলার ধ্বনি এবং শব্দ। ধ্বনি এবং শব্দ, ধ্বনি থেকে 1 মার্ক, শব্দ থেকে 1 মার্ক। ধ্বনি থেকে 1 মার্ক যেটা আছে, ধ্বনির 1 মার্কের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ মার্কস হলো ধ্বনির মধ্যে বিভিন্ন ধরনের এখান থেকে শব্দ আসে, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, উচ্চ প্রাণ ধ্বনি। এটার জন্য একটা টেবিল বা একটা চার্ট আছে, বিভিন্ন বইয়ের মধ্যেই আপনারা পাবেন, আমাদের লেকচার শিটেও আছে, বা ক্লাসে হয়তো বা স্যাররা আপনাদেরকে শিখিয়েছে যে কিভাবে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি বের করা যায়। ক চ ট ত প, খ ছ ঠ ত ফ, এই ধরনের যে ধ্বনিগুলোর আছে, ধ্বনি এবং বর্ণগুলোর যে উচ্চারণগত বিষয় আছে, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তো ধ্বনি এবং বর্ণ, এই দুইটা জিনিস ভালোভাবে শিখলে বাংলায় যে মাত্রাবিহীন বর্ণ, অর্ধমাত্রার বর্ণ, পূর্ণমাত্রার বর্ণ, বাংলা ভাষার বর্ণগুলোর মধ্যে যুক্ত বর্ণ নিয়ে প্রশ্ন আসে। এই ধরনের টপিকগুলো যদি আপনি একটা একটা করে শেষ করেন, তাহলে এইখানেও 1 মার্ক নিশ্চিত পাবেন। এরপর ধ্বনি এবং শব্দ, এই দুইটা নিয়ে মোট হলো আমাদের 1 2 3 4 5 6টা। এরপরে আছে বাক্য শুদ্ধিকরণ, এরপরে আছে আপনার প্রত্যয়, সমাস, সন্ধি। এই 3টা, প্রত্যয়, সমাস, সন্ধি। আমি একেবারে বাংলায় বাছা বাছা 10টা টপিকের নাম বললাম। 10টা টপিক থেকে 10 মার্ক নিশ্চিত পাবেন। আমি আবারও বলছি, আপনারা একটু মিলিয়ে নেন। 1 নম্বরে হলো আপনার বানান শুদ্ধিকরণ, 2 নম্বরে পরিভাষা, 3 নম্বরে সমার্থক শব্দ, 4 নম্বরে ধ্বনি, 5 নম্বরে শব্দ। শব্দের পরে আছে আপনার বাক্য, এরপরে আছে প্রত্যয়, এরপরে আছে সমাস, এরপরে আছে সন্ধি, সমাসের পরে আছে সন্ধি। এরপরে আরেকটা জিনিস নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হলো আপনার পদ প্রকরণের মধ্য থেকে অব্যয় পদ নিয়ে, অনুকার অব্যয় বা বিভিন্ন ধরনের যে অব্যয় আছে, অব্যয়সূচক শব্দ। এইটুকু যদি আপনি ভালোভাবে পড়েন, এই অংশটুকু থেকে 10 মার্ক একেবারে নিশ্চিত পাবেন। 15-র মধ্যে 15-র মধ্যে 10 মার্ক নিশ্চিত পাবেন। এই 10টা টপিক গুনে গুনে যদি আপনি এক এক টপিক শেষ করেন, 1 মার্ক আপনার নিশ্চিত। এরপরে যদি বলি বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের জন্য নাম্বার থাকে 20। বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ দুইটাই গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ লিখিত পরীক্ষায় বিসিএস এ বাংলা ব্যাকরণ থেকে থাকে 30 নাম্বার, বাংলা সাহিত্য থেকে থাকে 30 নাম্বার। তো এখন এইখানে বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ হলো প্রাচীন যুগের চর্যাপদ। চর্যাপদ থেকে 1টা 2টা মিনিমাম 3টা প্রশ্ন চলে আসতে পারে প্রাচীন যুগ থেকে। অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যযুগ আর প্রাচীন যুগ, এই যুগগুলো থেকে 5 মার্কের প্রশ্ন হয়। তো এই 5 মার্কের প্রশ্নের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আমি যদি বলে দেই। 1 নাম্বার হলো চর্যাপদ থেকে 1টা অথবা 2টা প্রশ্ন চর্যাপদ থেকে আসবে। চর্যাপদের পরে আছে অন্ধকার যুগ। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ নামে মধ্যযুগের শেষের দিকে একটা যুগ ছিল, অন্ধকার যুগ। এই যুগটা থেকে প্রশ্ন আসে যে অন্ধকার যুগের উল্লেখযোগ্য নিদর্শন কি। রামাই পণ্ডিত, ওনার শূন্য পুরাণ একটা গ্রন্থ আছে। হলায়ুদ মিশ্র একজন, ওনার শেখ শুভদয়া এরকম একটা গ্রন্থ আছে। এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তো আপনার প্রাচীন যুগের চর্যাপদটা খুব ভালোভাবে পড়বেন। কখনো কখনো অড কোশ্চেন আসে, আশা করি এরকম আসবে না। লাস্ট একটা বিসিএস আসছিল, ওরকম না আসলে চর্যাপদে 1 বা 2 মার্ক আপনি নিশ্চিত পাবেন। এরপরে চর্যাপদের পরে আপনার মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য যেগুলো আছে, মনসা মঙ্গল কাব্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনসা মঙ্গল কাব্য, এটা দিয়ে বেশিবার প্রশ্ন আসছে। এখানে চাঁদ সওদাগর নামে একটা চরিত্র আছে। মনসা মঙ্গল কাব্যের চরিত্রগুলো যেটা, এই কাব্যের চরিত্রগুলো নিয়ে। এরপরে হলো শ্রীকৃষ্ণ কীর্তন যেটা আছে, শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে যে চরিত্রগুলো আছে, হ্যাঁ, রাধা, কৃষ্ণ, বড়াই, বিশেষ করে বড়াই চরিত্রটা নিয়ে সবচেয়ে বেশিবার পরীক্ষায় প্রশ্ন এসছে। বড়াই
বড়াই এইটা নিয়ে এই চরিত্রটা, সে ছিল রাধা কৃষ্ণের প্রেমের দূতী। এরপরে আপনার মঙ্গল কাব্য যখন পড়বেন, মঙ্গল কাব্যের খণ্ড কতগুলো আছে, এরপরে আপনার এই শ্রীকৃষ্ণ কীর্তন যখন পড়বেন, শ্রীকৃষ্ণ কীর্তনের কতগুলো খণ্ড আছে বা কতগুলো ভাগ আছে, এই ভাগগুলোর নাম, এই বিষয়গুলো একটু ইন ডিটেইলসে পড়লে আপনার প্রিলি প্লাস লিখিত দুইটা একবারে কাভারেজ হয়ে যাবে। আর তারপরে আসেন এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, এরপরে অন্ধকার যুগ। অন্ধকার যুগের পরে আসে আধুনিক যুগ। আধুনিক যুগে যাওয়ার আগে মধ্যযুগের আরো কিছু বিষয় আছে। মধ্যযুগে আপনার লোক সাহিত্য আছে, মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য আছে। এই আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, এটা গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে আধুনিক যুগ। আধুনিক যুগের মধ্যে একেবারে গুনে গুনে যদি আপনি 20 জন সাহিত্যিক সম্পর্কে পড়েন, মিনিমাম 5 থেকে 7 মার্ক আপনি নিশ্চিত পাবেন। ওইদিকে আমি বলে আসলাম চর্যাপদ, এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এরপর মঙ্গল কাব্য যেগুলো আছে, মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের কতগুলো খণ্ড থাকে, মঙ্গল কাব্য কোনগুলো, এর মধ্যে উল্লেখযোগ্য মঙ্গল কাব্য কোনটা, যেমন মনসা মঙ্গল কাব্যের কথা বললাম। এরপর অন্নদা মঙ্গল কাব্য, এটা কিন্তু মঙ্গল কাব্য না, এটা হলো একেবারে মধ্যযুগের শেষ পর্যায়ে, আধুনিক যুগের শুরুর পর্যায়ে মানে ভারতচন্দ্র রায় গুণাকরের একটা সাহিত্যকর্ম, মানে কোনটা মঙ্গল কাব্যের মধ্যে পড়েছে কোনটা মঙ্গল কাব্যের মধ্যে না। ওইখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি বলেছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। এরপরে আসেন আপনার বাংলা সাহিত্যের আপনার আধুনিক যুগ যেটা আছে। আধুনিক যুগে যদি আমরা চলে যাই, বাছাই করা যে কয়জন সাহিত্যিক সম্পর্কে পড়বেন, নাম্বার 1 একটু লিখে রাখতে পারেন বা আপনি পরে দেখে নিবেন, এই লাইভটা দেখে আবার করতে পারেন, শেয়ার দিয়ে রাখেন। একটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইখান থেকে প্রশ্ন আসছে, আবারও আসবে ইনশাল্লাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 হলো রবীন্দ্রনাথ ঠাকুর, 3 হলো কাজী নজরুল ইসলাম। এরপরে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপরে পল্লী কবি জসিমউদ্দিন, ওনাকে নিয়ে প্রশ্ন আসছে। শামসুর রহমানকে নিয়ে প্রশ্ন আসছে। শামসুর রহমানের পরে আছে বেগম রোকেয়া, ওনাকে নিয়ে প্রশ্ন আসছে, ওনার জন্ম তারিখ, ওনার যে প্রবন্ধ গ্রন্থ আছে, ওনার যে উপন্যাস আছে, সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন, মতিচুর, ওনার একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ আছে। এই ধরনের গ্রন্থগুলো নিয়ে বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন এসছে। এবং এর বাইরে যারা আছে উল্লেখযোগ্য সাহিত্যিক, তার মধ্যে 1 নম্বরে হলো প্রমোদ চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এরপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রমোদ চৌধুরী, এরপরে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আছে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন বাংলা নাটকের, মুসলিম সাহিত্যিকদের মধ্যে বাংলা নাটকের জনক বলা হয়। ওনার সম্পর্কে প্রচুর পরিমাণে আপনি প্রশ্ন এসছে বিগত পরীক্ষাগুলোতে। এটা আপনি বিসিএস পরীক্ষা বলেন, প্রাইমারি পরীক্ষা বলেন, নিবন্ধন পরীক্ষা বলেন, সবগুলোতেই এই সাজেশনটা কাজে লাগবে। এর বাইরে আর যাদের সম্পর্কে পড়বেন মীর মোশাররফ হোসেন ছাড়া, জীবনানন্দ দাশ, যারা আমাদের পঞ্চপাণ্ডব বাংলা সাহিত্যের, এই পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে জীবনানন্দ দাশকে নিয়ে। জীবনানন্দ দাশকে নিয়ে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর নতুন দিকের যারা কবি আছে বা সাহিত্যিক আছে, ওনাদের মধ্যে হাসান হাফিজুর রহমান, সেলিম আল দিন, হাসান হাফিজুর রহমান, সেলিম আল দিন। এরপরে রয়েছে শওকত ওসমান, হুমায়ুন আহমেদ, শওকত ওসমান এবং হুমায়ুন আহমেদ। এর মধ্যে শওকত ওসমান, উনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো প্রামাণ্য গ্রন্থ লিখেছেন, অনেকগুলো ওনার প্রামাণ্য লেখা রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে। এছাড়া আর এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। এবং আপনার 3টা জিনিস নিয়ে প্রশ্ন পড়বেন, 3টা থেকে অন্তত 3 মার্ক পাবেনই। একটা হলো বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম এবং বাংলা সাহিত্যিকদের উপাধি। 2 নম্বরে হলো বাংলা যে পত্রিকাগুলো আছে, এই পত্রিকাগুলো কোনটার কে সম্পাদক ছিল, কোন পত্রিকা কবে প্রকাশিত হয়েছে, যেমন বঙ্গদর্শন পত্রিকা কবে প্রকাশিত হয়েছে, আবার ধরেন কোন পত্রিকায় কাজী নজরুল ইসলাম কাজ করতেন, বা কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে জানিয়েছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন। এই ধরনের যে গ্রন্থগুলো আছে, পত্রিকাগুলো সম্পর্কে পড়বেন। এরপরে সাহিত্যিকদের ছদ্মনাম এবং উপাধিগুলো পড়বেন। আর পাশাপাশি পড়বেন হলো আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক যে গ্রন্থগুলো আছে স্পেসিফিক, সেইগুলোর নাম একে একে পড়ে নেবেন। এইটুকু অংশ বাংলা থেকে পড়বেন। তাহলে অন্তত বাংলায় আপনি এই যে 20 জন সাহিত্যিকের নাম বললাম, এখান থেকে অন্তত 5 বা 7 মার্ক নিশ্চিত তুলতে পারবেন। এবং ওই পাশে বাংলা ব্যাকরণের মধ্যে 10 মার্কের কথা আমি বলে আসছি। আর বাংলার প্রাচীন ও মধ্যযুগ থেকে আমি 4-5 নাম্বারের কথা বললাম, অর্থাৎ 4, 7, 11 আর ওই পাশে 10, এই 21 অথবা 22 নাম্বার আপনি ইজিলি পেয়ে যাবেন বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের যে 35 নাম্বার। পাশাপাশি এই টপিক কয়টা যদি আপনি খুব ভালোভাবে পড়ে ফেলতে পারেন, এই টপিক কয়টা, বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন কেন বিখ্যাত বলেন তো, একটু কমেন্ট করেন।
মীর মোশাররফ হোসেন, ও একজন কমেন্ট করে ফেলেছেন, মোহাম্মদ হারুন। মীর মোশাররফ হোসেন 1947 থেকে 1911 বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার। ওনার একটা বিখ্যাত নাটক আছে, একটা নাটক আছে আপনার নীল দর্পণ, এটা কিন্তু ওনার রচনা না, ওনারটা হলো জমিদার দর্পণ। আর নীল দর্পণ নাটক কে যেন রচনা করেছেন? নীল দর্পণ, একটু কমেন্ট করেন, নীল দর্পণ রচনা করেছেন কে? স্যার 20 জন হয়নি, 20 জন হয়নি। আমি আবারও বলি, একটু দেখেন এখান থেকে সবচেয়ে প্রমিনেন্ট বা উল্লেখযোগ্য কারা কারা রয়েছে। 1 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2 নম্বরে হলো আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বরে কাজী নজরুল ইসলাম, 4 নম্বরে হলো আপনার জসিমউদ্দিন, 5 নম্বরে শামসুর রহমান, 5 নম্বরে হলো শামসুর রহমান। শামসুর রহমানের পরে আছে বেগম রোকেয়া, বেগম রোকেয়ার পরে এখানে প্রমিনেন্ট যারা আছে এদের মধ্যে প্রমোদ চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, এরপরে হলো দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, হাসান হাফিজুর রহমান, ওনাদের সম্পর্কে পড়বেন। আর পাশাপাশি এখান থেকে সেলিম আল দীন, ওনার নাটকগুলো নিয়ে বেশিবার প্রশ্ন এসছে, ওনার নাটকগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসছে। রিসার্কুলার আর পরীক্ষা না হওয়া নিয়ে তো কোনো কথা বলে না কোনো প্রতিষ্ঠান, কেন বলেন? আমি আমার পার্সোনাল আইডিতে আমি এটা নিয়ে বেশ কথা বলেছি যে এই যে রিসার্কুলার গুলো হচ্ছে মূলত এটার কারণে কি হচ্ছে, ওটা তো গত বছরের সার্কুলার, এই বছর তো নতুন সার্কুলার আসার কথা ছিল, এখন আসে নাই, এটা তো আমাদের হাতে না। যাই হোক, আসেন এরপরে দীনবন্ধু মিত্র, উনি রচনা করেন নীল দর্পণ নাকি জমিদার দর্পণ, এই যে পার্থক্যটা, জমিদার দর্পণ এইটা রচনা করেন কে? আমাদের মীর মোশাররফ হোসেন। আর নীল দর্পণ এইটা রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। এরপরে ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এবং ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বেন, আসেন সেই টপিকগুলোর কথা বলি। ইংরেজি ভাষার ক্ষেত্রে পার্টস অফ স্পিচ, এইটার মধ্যে থেকেই সবচেয়ে বেশি নাম্বার আসে। পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো 1 নম্বরে নাউন, 1 নম্বরে নাউন, 2 নম্বরে ভার্ব, 1 নম্বরে নাউন, 2 নম্বরে ভার্ব। আর এখান থেকে আর প্রশ্ন এসছে আমাদের নাম্বার এবং জেন্ডার নিয়ে। নাম্বার, জেন্ডার, যেটা নাউনের মধ্যেরই একটা অংশ। তো নাউন, ভার্ব, নাম্বার, জেন্ডার, এই 4টা টপিক আপনার পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশনটা একটা আলাদা টপিক আছে বিধায় এটা আমি আলাদা করে বলছি না। প্রিপোজিশনের মধ্যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মমতাজ উদ্দিন আহমেদ, হ্যাঁ ওনারাও গুরুত্বপূর্ণ আমি বলেছি, কিন্তু আপনার যে বাংলা সাহিত্যের 20 মার্ক, 20 মার্কের মধ্যে আরো 10 মার্ক এক্সট্রা আছে, অনেক সাহিত্যিক পড়া লাগে সেটার জন্য। তবে অন্তত মিনিমাম 7 থেকে 8 মার্ক বাংলা সাহিত্যে যাতে আপনি আধুনিক যুগ থেকে তুলতে পারেন, এই কয়েকজন সাহিত্যিকের কথা আমি বলেছি। তো এরপরে ইংরেজির ক্ষেত্রে আমি বলেছি নাউন এবং ভার্ব, এবং বলেছি আমি আপনার নাম্বার, জেন্ডার, এই 4টা টপিক। নাম্বারের একটা চার্ট আছে, জেন্ডারের একটা চার্ট আছে। নাউনের ক্ষেত্রে নাউন থেকে কিভাবে প্রোনাউন বানাইতে হয়, প্রোনাউন থেকে কিভাবে নাউন করতে হয়, নাউনকে কিভাবে ভার্ব করতে হয়, হ্যাঁ, যেমন কোনো অ্যাক্ট হলো কোনো কিছু করা, আর এনঅ্যাক্ট হলো কোনো কিছু চালু করা। এই যে একটা পার্টস অফ স্পিচের একটা থেকে আর একটা পরিবর্তন করার যে প্রক্রিয়া, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি বলেছি নাম্বার এবং জেন্ডারের যদি চার্ট পড়েন দুইটার যে কোনো একটা থেকে, অথবা দুইটার জন্য 2 নাম্বার অবশ্যই পাবেন। আর এর বাইরে আপনার পার্টস অফ স্পিচের যেটা নাউন আছে এবং যেটা আপনার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন এবং আরেকটা হলো আপনার ভার্ব, ভার্ব থেকে প্রশ্ন 80, ভার্ব থেকে প্রশ্ন 80 হয়। এটা আসতে পারে এক পার্টস অফ স্পিচ থেকে আরেক পার্টস অফ স্পিচের রূপান্তরের প্রক্রিয়া, অথবা আসতে পারে আলাদা করে এটার উদাহরণ। যেমন একটা উদাহরণ আসছিল মিট, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের মধ্যে আমার যেটা নাউন আছে, এই নাউনের মধ্যে কমন নাউন বা ম্যাটেরিয়াল নাউন, এই নাউনগুলো ভালোভাবে একটু আপনি উদাহরণ সহ পড়তে পারেন। এরপরে নাউন, এরপরে আমি বলেছি ভার্ব, এরপরে আমি বলেছি নাম্বার, এরপরে আমি বলেছি জেন্ডার। এরপরে এখান থেকে আর যেটা পড়তে বলেছি সেটা হলো আপনার প্রিপোজিশন। তো প্রিপোজিশনটা একটা আলাদাই টপিক। তো আলাদা টপিক বলতে একটা হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলো, পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা এটা ভোকাবুলারি অংশ থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল একটা টপিক। যারা ইংরেজি গ্রামারে নিজেদেরকে একটু দুর্বল মনে করেন, এই ধরনের যারা প্রার্থী আছেন, যারা মনে করেন যে আমি ইংরেজিতে দুর্বল, তারা বাছাই করা এরকম টপিকগুলো যদি ভালোভাবে পড়ে যেতে পারেন, তাহলে অন্তত আপনার ইংরেজি গ্রামারে 20-এর মধ্যে মিনিমাম হলেও 10 নাম্বার তুলে ফেলতে পারবেন। এরপরে আর কি কি পড়বেন দেখেন, এরপরে আর গুরুত্বপূর্ণ আছে ইডিয়ম ফ্রেজ। ইডিয়ম ফ্রেজ যদি আপনি ভালোভাবে পড়েন, বিগত সালে যে প্রশ্নগুলো এসছে, শুধু যদি আপনি 10ম বিসিএস থেকে 46তম বিসিএস এ আসা ইডিয়ম ফ্রেজ গুলো পড়েন, সাথে এগুলোর ব্যাখ্যা পড়েন, ব্যাখ্যা পড়লে তাতেই অন্তত 1 মার্কের ইডিয়ম ফ্রেজ আপনি কমন পাবেন। এছাড়া ক্লজ থেকে প্রশ্ন আসে, কোনটা কোন ধরনের ক্লজ। ক্লজের মধ্যে সবচেয়ে বেশি আসছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজের মধ্যে এই 3টা ক্লজ আপনি খুব ভালোভাবে
ক্লজের মধ্যে এই তিনটা ক্লজ খুব ভালোভাবে শিখবেন। একটা হলো নাউন ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ক্লজগুলো চেনা, যে ক্লজগুলো কোনটা কোন ক্লজ, যাতে আপনি সহজে চিনতে পারেন। আর পার্টস অফ স্পিচের মধ্যে আরেকটা জিনিস থেকে প্রায় প্রশ্ন আসে, সেটা হলো জেরান্ড আর পার্টিসিপলের পার্থক্য। নিচের একটা লাইন দিয়ে দেয়, লাইনটা দিয়ে একটা আন্ডারলাইন করে দেয় যে এই শব্দটা জেরান্ড অর পার্টিসিপল, অথবা নিচের কোনটি জেরান্ড, একটা সেন্টেন্সের মধ্যে একটা জায়গায় আপনার টান দেওয়া থাকে, তো এখানে কোনটা জেরান্ড। জেরান্ড আর পার্টিসিপল নিয়ে সবচেয়ে প্রমিনেন্ট একটা কোশ্চেন হলো এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। রোলিং স্টোন কোন ধরনের, এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ। রোলিং স্টোন এটা কি জেরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন অর নাউন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ একটা মানে পাথরকে বোঝানো হয়েছে যে এই পাথরটা রোলিং, অর্থাৎ সবসময় চলমান থাকে। এই চলমান পাথরে কখনো শ্যাওলা জমে না। এই প্রশ্নটা একটা প্রমিনেন্ট প্রশ্ন, অনেকবার বিশেষ পরীক্ষা এসছে। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তো এইটা জেরান্ড নাকি পার্টিসিপল এখানে রোলিং স্টোন? আপনারা একটু উত্তর করেন তো দেখি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এইখানে রোলিং স্টোনটা কিসের ভূমিকায় আছে? এটা কি আপনার জেরান্ড আর পার্টিসিপল আর ভার্বাল নাউন আর নাউন? এ রোলিং স্টোন। এই ক্লজে যে প্রবলেমগুলো আছে এগুলো একটা একটা করে টপিক যদি আপনি ধরে ধরে শিখতে পারেন, ধরেন আপনি ক্লজটা 2 দিন বসে শিখলেন, তাহলেও আপনার 1 মার্ক 2 দিনে নিশ্চিত হলো। এখন যে কয়দিন আছে, এখন হলো আপনার মার্চ মাস চলতেছে, মার্চ মাসের প্রায় শেষ দিকে আমরা আছি। মার্চের এই শেষ অংশটা তো ঈদ রোজা সব মিলে এখানে খুব বেশি পড়া হবেও না, এতে হতাশ হওয়ার কিছু নেই। পার্টিসিপল 2 জন উত্তর করছেন, পার্টিসিপল জুলেখা আক্তার উত্তর করছেন, আর অ্যাবস্ট্রাক্ট পার্টিসিপল, ওকে পার্টিসিপল ফেরদৌস সাগর, সুমাইয়া মারজান সুমা উত্তর করছেন। আচ্ছা ওকে, তো এইটা এরপরে আর কি, ক্লজের পরে আর যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে তার মধ্যে আপনি ভয়েসটা ভালোভাবে পড়তে পারেন, ভয়েস চেঞ্জটা ভালোভাবে পড়তে পারেন। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, এই যে ভয়েস চেঞ্জ গুলো, এটা দিয়ে একটা প্রশ্ন আসে। এছাড়া আর গুরুত্বপূর্ণ টপিক হলো আপনার স্পেলিংটা এমন একটা টপিক, কারেক্ট স্পেলিং বা মিস স্পেলিং নিজেই একটা জটিল বানান। মিস স্পেলিং বানানটা কেউ লিখতে পারেন যে এখানে মিস স্পেলিং এ এস কয়টা হয়, এল কয়টা হয়, এই বানানটা একটু সুন্দর করে লেখেন দেখি। মিস স্পেলিংটা এমন জাস্ট বানান শুদ্ধিকরণ, বাংলায় যেরকম আছে ইংরেজিতেও সেম। তো এইটা আপনার যেরকম ইংরেজিতে কাজে লাগবে, সেম ভাবে এটা আপনার মানসিক দক্ষতা এইখানে কাজে লাগবে। মানসিক দক্ষতায় মিস স্পেলিং থেকে একটা প্রশ্ন হয়, এবং ইংরেজি ব্যাকরণ অংশে প্রিলিমিনারি পরীক্ষায় মিস স্পেলিং থেকে একটা প্রশ্ন হয়। তো মিস স্পেলিং বানানটা একটু ভালোভাবে লিখতে পারেন দেখি। মিস স্পেলিং বানানটা কেউ একজন লিখে দেখেন। একজন লিখছেন জেরান্ড, এতক্ষণ পরে তানজিনা তন্নি আপু লিখছেন জেরান্ড। স্যার 2টা বই নিলাম, একটা টি শার্ট উপহার দিলে ভালো লাগতো, বিদ্যাবাড়ির টি শার্ট। বিদ্যাবাড়ির এই টি শার্টটা ভালো লাগতেছে, এটা কিন্তু অনেক পুরাতন টি শার্ট। নতুন টি শার্টের লোগোটা একটু ভিন্ন এবং নতুন টি শার্টের ডিজাইনটাও ভিন্ন। তো এরপরে আসেন আর কি পড়বেন সেটা সম্পর্কে বলি। স্পেলিং এর পরে আর পড়বেন হলো আপনার টেন্স সম্পর্কে একটু ভালো করে আইডিয়া নেবেন। তো এই যে কয়টা টপিক বললাম, এই কয়টা টপিকের মধ্যে আপনি ইনশাল্লাহ 10 মার্ক তোলার মতো গুরুত্বপূর্ণ যে এইগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এর বাইরে আছে আমার অনওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। মিস স্পেলিং সবাই বানান মোটামুটি কারেক্ট লিখতেছেন। মিস স্পেলিং আসাদুজ্জামান নূর, আপনি মিস স্পেলিং এর মধ্যে একটা স্পেস রাখছেন, এই স্পেসটা হয় না মিস স্পেলিং এ। ওকে, আর কি লিখছেন, প্রাইমারি কি লিখিত প্রিলি দুইটাই হবে? না, প্রাইমারি একটাই হবে এখন পর্যন্ত, প্রিলিমিনারি এবং ভাইবা। লিখিত পরীক্ষার ব্যাপারে জাস্ট প্রস্তাব হয়েছে। মিস স্পেলিং বানান কিন্তু অনেকেই ভুল লিখতেছেন। তো এরপরে আর একটা জিনিস নিয়ে কথা বলি যে ইংরেজি গ্রামারে আরেকটা হলো অনওয়ার্ড সাবস্টিটিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলে ইংরেজিতে এক কথায় প্রকাশ মানে হলো অনওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই টপিকগুলো যদি আপনি ভালোভাবে বুঝে পড়তে পারেন, তাহলে এখানেই আপনারা 10 নাম্বার ইনশাল্লাহ নিশ্চিত পাবেন। আর ইংরেজি সাহিত্যটা শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষায় কাজে লাগে, লিখিত পরীক্ষায় কাজে লাগে না। তাই প্রিলিমিনারি পরীক্ষায় যাতে সর্বোচ্চ নাম্বার তোলা যায় এবং খুব বেশি সময়ও যাতে নষ্ট না হয়, এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস সম্পর্কে বলি। এর মধ্যে একটা হলো লিটারেরি টার্মস, এটা খুব ভালোভাবে পড়বেন। ইংরেজি সাহিত্যের মধ্যে লিটারেরি টার্মস যেটা আছে, যেমন আমি আজকে একটা আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম, সেটা হলো আপনার অরিজিনাল কপি মানে হলো একটা জিনিসের নকল, ওইটা মূল প্রোডাক্টের নকল জিনিস তৈরি করাকে বলা হয় অরিজিনাল কপি। তো এখন এইখানে অরিজিনাল এক জিনিস, কপি আর এক জিনিস। তো অরিজিনাল কপি বলতে আসলে কি বোঝায়, এইটা ইংরেজি সাহিত্যের কিসের উদাহরণ হতে পারে?
বলেন তো ইংরেজি সাহিত্যে কিসের উদাহরণ হতে পারে? অরিজিনাল কপি। একই সাথে দুইটা বিপরীতার্থক শব্দ যখন ব্যবহার করা হয় সেটাকে ইংরেজি সাহিত্যে কি বলে? আইরনি অর প্যারাডক্স, এটাকে কি বলে? এখানে অনেকেই আছেন যারা খুব ভালো পারেন এই অংশগুলো ইংরেজি সাহিত্যের এই অংশটাকে কি বলা হয়? আইরনি, প্যারাডক্স, সিম্বল, আর আরেকটা ধরেন এই তিনটার মধ্যে একটা উত্তর দেন যে আপনার অরিজিনাল কপি এটাকে কি বলা হয়? প্যারাডক্স, আইরনি, নাকি আপনার এলিটারেশন, নাকি আপনার এই যে সিম্বল, এটাকে কি বলা হয়? অরিজিনাল কপি। স্যার সিনোনিম অ্যান্টোনিম না, আমি সিনোনিম অ্যান্টোনিম বলি নাই কেন? এটা সীমা পরিসীমা নাই। আমি সিনোনিম অ্যান্টোনিম বলতে বললে আপনাকে যে সিনোনিম অ্যান্টোনিম পড়ে ফেললেন, তো সিনোনিম অ্যান্টোনিমের সীমা পরিসীমা নাই, অনেক বড়। কিন্তু আমি যেগুলো বললাম আপনার নাম্বার, জেন্ডার, এরপরে আপনার অনওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের, অল্প কিছু পড়লেই এখান থেকে বারবার প্রশ্ন আসে। অসংখ্য ধন্যবাদ এস এম তৌফিক আরেফিন। প্যারাডক্স, অসংখ্য ধন্যবাদ। একজন লিখছেন সিম্বল, প্যারাডক্স হবে এটার উত্তর। অরিজিনাল কপি এটা হলো প্যারাডক্স। হ্যাঁ, এরপরে আসেন আরো কয়েকজন ভালো উত্তর দিচ্ছেন। তামান্না ইয়াসমিন, অসংখ্য ধন্যবাদ। নাজমুল রহমান, উনিও সঠিক উত্তর দিয়েছেন প্যারাডক্স, অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে আপনার লিটারেরি টার্মস এটা হলো গুরুত্বপূর্ণ একটা টপিক। দ্বিতীয় টপিক হলো পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, কোন পিরিয়ড, কত সাল থেকে কত সাল পর্যন্ত, এবং ওই পিরিয়ডের সাহিত্যিক কারা ছিলেন। যেমন যদি আমি বলি আপনাদেরকে যে বাংলা মানে ইংরেজি সাহিত্যে, ইংরেজি লিটারেচারের মধ্যে যেটা রোমান্টিক এজ আছে, রোমান্টিক এজের এন্টি রোমান্টিক রাইটার কে ছিলেন? রোমান্টিক এজের এন্টি রোমান্টিক রাইটার কে ছিলেন? স্যার আপনি মোটিভেশনাল ভিডিও দেখে আত্মবিশ্বাস অনেক বেড়েছে, তাই বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছি, প্রাইমারি ব্যাচ 15-এ। অসংখ্য ধন্যবাদ সুমাইয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। তো এটা একটু আমাকে বলেন যে আপনার সাহিত্যিক যারা আছে, এই সাহিত্যিকদের মধ্যে আমি বলেছি ওনাদের সম্পর্কে পরে আলোচনা করবো। 1 নম্বরে হলো আপনার লিটারেরি টার্মস, 2 নম্বরে পিরিয়ড, ইংরেজি সাহিত্যের যে গুরুত্বপূর্ণ পিরিয়ড গুলো আছে এই পিরিয়ড গুলো সম্পর্কে পড়বেন। পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারের মধ্যে একটা হলো রোমান্টিক পিরিয়ড, এই পিরিয়ডটা থেকে মাস্ট প্রশ্ন আসি, প্রত্যেকবার একটা করে প্রশ্ন আসি। তো এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রোমান্টিক এজের এন্টি রোমান্টিক রাইটার কে ছিলেন? রোমান্টিক এজের এন্টি রোমান্টিক রাইটার, ওনার নাম হলো জেন অস্টেন। উনি হলো এন্টি রোমান্টিক রাইটার ছিলেন, রোমান্টিক এজের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক। তো রোমান্টিক এজের মধ্যে থেকে 1 বা 2 মার্ক নিশ্চিত কমন পাবেন। রোমান্টিক এজের যারা সাহিত্যিক আছেন এদের মধ্যে লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমে এই রোমান্টিক এজটা শুরু হয়, এসটি কলেজেস। আর ওনার সাথে কোলাবোরেট করেছিলেন আরেকজন রাইটার, কে সে বলেন? এসটি কলেজের সাথে লিরিক্যাল ব্যালাডস লেখার জন্য 1798 সালে আরেকজন কোঅপারেট করেছিলেন, ওনার কোলাবোরেটর, কে সে এটা একটু বলেন। স্যার আপনি কি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন? নাসরিন ইসলাম, হ্যাঁ আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। স্যার ফুডের আগে এইটা পোস্ট অ্যাপ্লাই করা আছে, আগে অ্যাপ্লাই করা থাকলে আর লাগবে না। 1798 থেকে 1832 রোমান্টিক পিরিয়ড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অসংখ্য ধন্যবাদ। এমডি ওবায়দুল ইসলাম শহীদ, অসংখ্য ধন্যবাদ। দেখেন এই টাইমটা টিএস ইলিয়ট, ওকে অসংখ্য ধন্যবাদ। জেন অস্টেন হলো এন্টি রোমান্টিক পিরিয়ডের মানে রোমান্টিক পিরিয়ডের এন্টি রোমান্টিক একজন রাইটার, আর জেন অস্টেন অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আর ওইটাও সঠিক উত্তর দিয়েছেন আপনারা যে লিরিক্যাল ব্যালাডস এর সম্পর্কেও আপনারা সঠিক উত্তর দিয়েছেন। লিরিক্যাল ব্যালাডস যেটা শুরু হয়েছিল এসটি কলেজের হাত ধরে, এসটি কলেজকে বলা হতো আফিম ইটার। স্যার বিসিএস ফাউন্ডেশনে ভর্তি হলে আপনার কতগুলো চাকরির প্রস্তুতি হবে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি লিরিক্যাল ব্যালাডস এর একজন বিখ্যাত লেখক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলেরিস। আর স্যামুয়েল জনসন, উনি হলো প্রথম ডিকশনারি লিখছেন। স্যামুয়েল জনসন প্রথম ডিকশনারি রাইটার, উনি ইংরেজি ডিকশনারি লিখেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এসটি কলেরিস ওনাদের হাত ধরে শুরু হয়েছিল। আর টিএস ইলিয়ট এইখানে আমি জাস্ট মজা নিলাম, যারা টিএস ইলিয়ট লিখছেন, টিএস ইলিয়ট উনি এই লিরিক্যাল ব্যালাডস এর রাইটার না। এই লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমেই রোমান্টিক যুগের সূচনা হয়। তো এই যুগগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক আর যাদেরগুলো অবশ্যই প্রশ্ন আসবে, উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, দুইজন ছিলেন সমসাময়িক কন্টেম্পোরারি, কিন্তু তারপরেও জর্জ বার্নার্ড শকে উইলিয়াম শেক্সপিয়ারের আগের হিসেবে ধরা হয়, আর শেক্সপিয়ারকে ধরা হয় পরবর্তী রাইটার হিসেবে। তো শেক্সপিয়ার হলো প্লে রাইটার জন্য বিখ্যাত ছিলেন। ওনার যেগুলো
নাটক উনি লিখেছেন, ওই নাটকগুলো যখন মঞ্চস্থ হয় তখন এটাকে প্লে বলা হতো। তো উইলিয়াম শেক্সপিয়ারের আপনার শেষের দিকের যে সাহিত্যকর্ম, সোয়ান সং বলা হয় কাকে, এরকম যে সাহিত্যকর্ম, ওনার সাহিত্যকর্মগুলোর মধ্যে কোনটা ট্র্যাজেডি ছিল, ওনার ইসের মধ্যে কোনটা কমেডি ছিল, অ্যাজ ইউ লাইক ইট এটা ছিল একটা কমেডি, আবার ট্র্যাজেডি কোনটা ছিল, হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, এই ধরনের যে সাহিত্যকর্মগুলো আছে শেক্সপিয়ারের এবং জর্জ বার্নার্ড শো, ওনার সম্পর্কে, এই দুইজনের সম্পর্কে আপনারা একটু দেখবেন। এছাড়া উল্লেখযোগ্য এখানে আরো যে সাহিত্যিকরা আছেন, এর মধ্যে আমার কিটস আছে, এরপরে কিটসের আপনার ফ্রেন্ড ছিল আরেকজন, ওনার কথা, এরকম অনেকের কথাই আছে যেগুলো ওই অংশটা থেকে পড়তে পারেন। মূলত আপনারা গুরুত্ব দিবেন রোমান্টিক এজ, এরপরে আপনার কমনওয়েলথ পিরিয়ড, এই যে পিরিয়ড আছে এই পিরিয়ড গুলো দুইটা পিরিয়ড থেকে যদি পড়েন, এই দুইটা পিরিয়ড থেকে অন্তত 2 বা 3 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনি কমন পেয়ে যাবেন। এছাড়া ইংরেজি সাহিত্যের বাকি যা আছে মোটামুটি আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো এক এক করে দেখে যেতে পারেন। আর পাশাপাশি এখান থেকে লেখকদের বিখ্যাত উক্তি, এটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং উক্তি এবং উপাধির মধ্যে দেখেন এক একজন লেখকের এক একটা উল্লেখযোগ্য উক্তি রয়েছে। যেমন একটা বিখ্যাত উক্তি আছে, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই বিখ্যাত কোটেশন বা উক্তিটা কার সাহিত্যকর্মের? আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা একটা বিখ্যাত কবিতার লাইন। তো এই কবিতার লাইনটা কার? কিটসের ফ্রেন্ড হলো শেলি। হ্যাঁ, আমি নাম ভুলে গেছি, অনেক আগে পড়েছি, তো আমি তো এখন সাধারণ জ্ঞান পড়াইতে আপনার বাংলা, ইংরেজি, গণিত, এরপরে আপনার হলো বিজ্ঞান, এইসব সাবজেক্টে খুব বেশি নজর দেওয়া হয় না, তারপরেও যতটুকু মনে আছে ভাঙা সেখান থেকে আমি বলতেছি। আর এর বাইরে আপনার যেটা পড়তে হবে বাংলা এবং ইংরেজিতে এইটুকুই, মোটামুটি এইটুকু অংশ আপনি যদি খুব ভালোভাবে পড়ে নেন তাহলে অন্তত আপনি 40 থেকে 45 মার্কের প্রশ্ন কমন পাবেন। এখন পারা না পারার একটা বিষয় থাকে, কনফিউজিং যে টপিকগুলো থাকে, ওই টপিকগুলোতে হয় কি অনেক সময় যে প্রশ্ন আপনি পারেন 45 বা 50টা প্রশ্ন আপনার কমন পড়বেই, যে কয়টা টপিক আমি বললাম অন্তত আপনি 50 মার্ক কমন পাবেন এই 70-এর মধ্যে, যে কয়টা টপিকের নাম বলেছি। যারা শুনেননি পরে শেয়ার করে রেখে দেন, পরে দেখে নিন। তো এইখান থেকে যদি আপনি 45টা বা 50টা প্রশ্ন কমন পান, যাতে আপনার পারা প্রশ্নগুলোর মধ্যে কোনো ভুল না হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আসেন আর যে সাবজেক্টগুলো আছে সেগুলোর কথা বলি। বাংলাদেশ বিষয়গুলিতে নাম্বার আছে 30। বাংলাদেশ বিষয়গুলির 30 নাম্বারের মধ্যে অন্তত 20 নাম্বার পেতে হলে যেই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে, স্যার আপনি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, টু বি অর নট টু বি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা কোথার রবার্ট ফ্রস্টের উক্তি, তামান্না ইয়াসমিন, অসংখ্য ধন্যবাদ। প্রাইমারিতে ভালো করতে হলে কি করতে হবে আমি বলতেছি। প্রাইমারির যেহেতু এখনো সার্কুলার হয় নাই এবং নিবন্ধনের সার্কুলার হয় নাই, সম্ভবত ঈদের পরে প্রাইমারির সার্কুলার পেয়ে যাবেন, এবং নিবন্ধনের সার্কুলার ঈদের পরে যদি না হয় তাহলে একেবারে কোরবানির সময় পাবেন। কারণ হলো নিবন্ধন যদি ভাইবা শেষ করে সার্কুলার হয় তাহলে একটু দেরি হবে, আর যদি ভাইবা চলাকালীন সময় দেয় তাহলে মাঝখান থেকে হবে। তো এরপরে আসেন বাংলাদেশ বিষয়গুলিতে 30-এর মধ্যে 20 পেতে হলে যে টপিকগুলো পড়বেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাচীনকাল থেকে আপনার যেটা বর্তমান 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসটা আছে, এই ইতিহাসটা খুব ভালোভাবে পড়লে এখান থেকে 6 মার্কের প্রশ্ন আসে। 6-এর মধ্যে অন্তত আপনি 4 মার্ক নিশ্চিত পাবেন। আমরা যেভাবে ক্লাস নোট করে পড়াচ্ছি, ওই ক্লাস নোটগুলো যদি ভালোভাবে পড়েন বা লেকচার শিটে বা যে কোনো বইতে যতটুকু টপিক দেয়া আছে বাংলাদেশ বিষয়গুলি প্রাচীনকাল থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ বা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এই অংশের 6 মার্কের মধ্যে 3 বা 4 আপনি নিশ্চিত তুলতে পারবেন। বাংলাদেশ বিষয়গুলি এমন একটা সাবজেক্ট, ভালোভাবে পড়লে 30-এর মধ্যে আপনি 25 পর্যন্ত ইজিলি তুলতে পারবেন। এবং পাশাপাশি আপনার লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলি থেকে 200 মার্কের কোশ্চেন থাকে। বাংলা ইংরেজি বললাম যে এখান থেকে লিখিত পরীক্ষায় থাকে 400 মার্কের কোশ্চেন, বাংলাদেশ বিষয়গুলি থাকে 200 মার্কের কোশ্চেন। এই 4 আর 2 600 মার্কের কোশ্চেন আপনি 600-র মধ্যে লিখিত পরীক্ষায় 5 মার্ক ইজিলি তুলে ফেলতে পারবেন। 400 প্লাস বা 450 এই 3টা সাবজেক্ট থেকে আসে, যদি আপনি 3টা সাবজেক্টের প্রিপারেশনটা প্রিলিমিনারি পরীক্ষায় খুব ভালোভাবে নিতে পারেন। তো প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলিতে প্রথম যে টপিকটা বললাম 3 থেকে 4 মার্ক নিশ্চিত কমন পাবেন, এমনকি এখানে 6টা প্রশ্নও কমন পড়তে পারে। সেটা হলো আপনার প্রাচীনকাল থেকে 1971 সালের ইতিহাস, এই ইতিহাস অংশটা ভালোভাবে পড়বেন। পাশাপাশি এখান থেকে আর যেটা পড়বেন, এখানে আপনার আমি বলি মুঘল শাসনামলটা গুরুত্বপূর্ণ, প্রাচীন শাসনামলটা গুরুত্বপূর্ণ। মুঘল শাসনামল একটা, আর একটা হলো প্রাচীন শাসনামল। মৌর্য, গুপ্ত, পাল, সেন, এই 4টা বংশের ইতিহাস আর হলো মুঘল শাসনের ইতিহাস,
এই মুঘল শাসনের ইতিহাসের মধ্যেই আছে আপনার 12 ভূঁইয়াদের শাসন এবং সুবাদারি শাসন, এই দুইটা শাসন সহ মুঘল শাসন হয়। এই মুঘল শাসন আর ওইটা, উত্তরটা দিলেন না সারিস জি কে বস, আচ্ছা উত্তরটা দিলেন না, কোন উত্তরটা আমি কাইন্ডলি খেয়াল করিনি। আমি তো উত্তর বলে দিয়েছি, বিসিএস ফাউন্ডেশনের কোচিং এ ভর্তি হলে সবগুলো চাকরির প্রস্তুতি একবারে হয়ে যাবে। বিসিএস এর যদি আপনি প্রিপারেশন নেন বাংলাদেশে, এবার কি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হবে স্যার? অবশ্যই মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হবে, তবে যেই যেই টপিকগুলো কন্ট্রাডিকশনের বাইরে অর্থাৎ বিতর্কের বাইরে আছে, যেমন কিছু জিনিস আছে আপনারাও বুঝেন যেগুলো নিয়ে এখন প্রশ্ন হবে না, এই বিতর্কিত টপিক থেকে বের হয়ে এসে যেই টপিকগুলো নিয়ে কোনো ধরনের কন্ট্রাডিকশন নাই, যেমন আমাদের বীর শ্রেষ্ঠ, এরপরে বীর প্রতীক, বীর উত্তম, ওনাদের নিয়ে প্রশ্ন হতে পারে, আমাদের স্বীকৃতির বিষয় নিয়ে প্রশ্ন হতে পারে। মজার একটা জিনিস আপনাদেরকে বলি, একটা মজার তথ্য, যে বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে যে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা, বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথমবার স্বীকৃতি দিয়েছিল আপনার কোন দেশ? উত্তর এটা ভুটান আর ভারত আছে, দুইটা নিয়ে কনফ্লিকশন ছিল, এটার উত্তর হলো ভুটান। আর বাংলাদেশকে সৌদি আরব কবে স্বীকৃতি দেয়, এই তারিখটা কেউ জানেন কিনা? মুজিববাদ, মুজিববাদ বলতে এরকম না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার সম্পর্কেও প্রশ্ন অবশ্যই হবে। স্যার আমার খালি পড়েই যায়, অন্যদিকে সুপারিশে জব পেয়ে যায়, মন ভেঙে খান খান হয়ে গেছে, এগুলো দেখে হতাশ লাগছে। আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি। সুপারিশে চাকরিটা হয় মূলত আপনার নিচের গ্রেডে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো আছে, 14তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত, এখান থেকে বেশি প্রশ্ন, মানে বেশি এখান থেকে সুপারিশ, লবিং টবিং এগুলো হয়। তবে আপনার নবম গ্রেড যেটা আছে, 10ম গ্রেড যেটা আছে, এই গ্রেডের চাকরি পরীক্ষা হলো ম্যাক্সিমামই ফ্রেশ চাকরি হয়েছে বিগত সময়গুলোতে, আশা করি সামনেও এগুলা ফ্রেশ এই হবে। সৌদি আরব বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়, এই তারিখটা আমি জানতে চেয়েছি। আরেকটা হলো পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এবারের জন্য এটা দুইটা তারিখ গুরুত্বপূর্ণ। মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 16ই আগস্ট 1975। বঙ্গবন্ধু যেদিন মারা যায় তারপর দিন সকালে সৌদি আরব বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু মারা যায় 15ই আগস্ট, আর 16ই আগস্ট 1975, বঙ্গবন্ধু মারা যায় 15ই আগস্ট 1975, 16ই আগস্ট 1975 সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এরপরে চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 31 আগস্ট 1975। আর পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এটা গুরুত্বপূর্ণ আছে। এছাড়া পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কবে? উত্তর পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় 22 ফেব্রুয়ারি 1974। 22 ফেব্রুয়ারি 1974 পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং আমার যুক্তরাজ্য প্রথমে স্বীকৃতি দেয় 4 ফেব্রুয়ারি 1972 এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় 4 এপ্রিল 1972। 4 এপ্রিল 1972, আর একটা হলো আপনার 4 ফেব্রুয়ারি 1972। তো আগে ফেব্রুয়ারি মাসে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, আর পরে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় হলো আপনার এপ্রিল মাসে। তো এই যে স্বীকৃতির বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আছে সেক্টর এবং সেক্টর কমান্ডার। সেক্টর কমান্ডারদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ রয়েছে, সেক্টর কমান্ডারদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো আপনার 2 নম্বর সেক্টর এবং 1 নম্বর সেক্টর। এরপরে আছে 8 নম্বর সেক্টর। এরপরে আছে আপনার সেক্টরের মধ্যে 7 নম্বর সেক্টর। এই 4টা সেক্টর গুরুত্বপূর্ণ, 1, 2, 7, 8। কারণ হলো 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন মেজর জিয়াউর রহমান, 2 নম্বর সেক্টর হলো ঢাকার মধ্যে পড়ছে, এই জন্য গুরুত্বপূর্ণ। 8 নম্বর সেক্টরটা এইখানে মুজিবনগর বা মেহেরপুর এই অঞ্চলটা অবস্থিত, এবং 7 নম্বর সেক্টরটা এখানে মেজর নাজমুল হক এবং মেজর কাজী নুরুজ্জামান ওনারা ছিলেন, ওনারা বিখ্যাত ছিলেন। এছাড়া 10 নম্বর সেক্টরটা বিখ্যাত, এই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না এই জন্য। তো এই টপিকগুলো আমি যেগুলো বললাম, একটা হলো সেক্টর কমান্ডার, 2 নম্বরে হলো আপনার মুক্তিযুদ্ধে খেতাব, এরপরে 3 নম্বরে হলো মুক্তিযুদ্ধের খেতাবের পরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি। আর মুক্তিযুদ্ধে বিদেশি শক্তিবর্গের ভূমিকা এবং বিদেশি নেতৃবৃন্দ যারা ছিল ওনাদের সম্পর্কে আপনারা ভালোভাবে দেখে যাবেন। এরপরে বাংলাদেশের এই ইতিহাস অংশ থেকে বের হয়ে এসে গুরুত্বপূর্ণ যে টপিক আছে, ইতিহাসের মধ্যে আরো গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হলো ভাষা আন্দোলন। এরপরে ভাষা আন্দোলনের পরে 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন। এখান থেকে 6 দফা এখন গুরুত্বপূর্ণ না, আগে প্রত্যেক পরীক্ষায় 6 দফা থেকে 1টা বা 2টা প্রশ্ন আসতো, এখন 6 দফা গুরুত্বপূর্ণ না। এরপরে আপনার ভাষা আন্দোলনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভাষা আন্দোলন। এরপরে আরেকটা জিনিস আছে ভাষা আন্দোলনের পরে, সেটা হলো আমাদের যেটা 1954 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন। এই 2টা জিনিস, 66 6 দফাও গুরুত্বপূর্ণ না, 68 আগরতলা ষড়যন্ত্র মামলাও এবার গুরুত্বপূর্ণ না, 70-এর নির্বাচনও গুরুত্বপূর্ণ না। এই 3টা থেকে প্রশ্ন কম হবে। স্যার 47তম বিসিএস এ ভর্তি এখন নিচ্ছেন কি? হ্যাঁ, 47-এর সর্বশেষ ব্যাচে এখন আমাদের ভর্তি চলছে, এবং ওইটার উপরে বিজয়ের মাস উপলক্ষে 54% ডিসকাউন্টে ভর্তি চলছে। আমাদের 48তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচ যেটা, ওইটাতেও ভর্তি চলছে। তো যেটা আমি বলছিলাম, এটা হলো এই অংশটা থেকে
ভাষা আন্দোলনটা পর্যন্ত গুরুত্বপূর্ণ, আর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যে ঘটনা প্রবাহ আছে এই অংশগুলো গুরুত্বপূর্ণ। এরপরে যেটা দিয়ে আমরা প্রশ্ন পরীক্ষা আসতে পারে এইবারের জন্য গুরুত্বপূর্ণ সেটার কথা যদি বলি, ইতিহাসের পরে সংবিধান অংশ। সংবিধান থেকে 3 নম্বরের প্রশ্ন হয় এবং সংবিধান থেকে যে 3 নম্বরের প্রশ্ন হবে এই প্রশ্নগুলোর কথা যদি বলি, সংবিধানে এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার মধ্যে রয়েছে সংবিধান রচনার ইতিহাস, এই অংশটা একটু লেস ইম্পর্ট্যান্ট, কম গুরুত্বপূর্ণ। সংবিধানের 1 থেকে 47 নম্বর অনুচ্ছেদ এইবারের জন্য গুরুত্বপূর্ণ। আর সংবিধান সংস্কার নিয়ে একটা কথা বলি, আপনারা অনেকেই বলেন যে স্যার সংবিধান এখন পড়বো নাকি পড়বো না, সংবিধান এখন পড়া উচিত কিনা। তো সংবিধান এখন পড়া উচিত কিনা এটার ক্ষেত্রে আমি বলবো যে সংবিধান এখন পড়বেন, অবশ্যই পড়বেন, কারণ সংস্কার কমিশন যে সুপারিশটা দিয়েছে এই সুপারিশগুলো বাস্তবায়ন হতে বহু দূরে, দিল্লি বহু দূরে। বললেই যে সংবিধান চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা মোটেও সেরকম না, সংবিধান চেঞ্জ হতে এখনো অনেক দূর আছে। আর সংবিধান চেঞ্জ হতে যদি দূর হয় তাহলে যেই সংবিধান আছে এই সংবিধানটাই আমাদের জন্য ভালোভাবে পড়তে হবে। তো এই সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হলো 1 থেকে 47 এবং যেই সব অনুচ্ছেদ নিয়ে এবারে আপনার আলোচনা সমালোচনা হচ্ছে। আর সংবিধানের পরে আর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলোর কথা যদি বলি, তার মধ্যে আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দল। এখান থেকে 3-3-6 মার্কের প্রশ্ন হয়, এই টপিকগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। 48তম কোর্স ফি কত? আচ্ছা, যে কোনো কোর্স ফি নিয়ে আপনাদের 47তম কত টাকা, হুমায়রা সোমা। কোর্স ফি বা এই ধরনের যে কোনো আপনাদের কোয়েরি থাকলে আপনি জাস্ট শুধু কমেন্ট করে রাখেন, আমাদের যে বিদ্যাবাড়ির কমেন্ট রিপ্লাই টিম আছে ওনারা এটা রিপ্লাই দিয়ে দিবে, ওনারা জানিয়ে দিবে। তো আমি বলে যাচ্ছি যেখানে এরপরে বাংলাদেশের সংবিধান 3 মার্ক, সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই অংশটা একটু ভালোভাবে দেখবেন। এইখানে সবচেয়ে বেশি দূরের যে প্রশ্নগুলো মানে যেগুলো শেষের দিকে আপডেট হবে, শেষ আপডেটটা কোন পর্যন্ত আপনারা পড়বেন, এটা একটা ভেরি ভাইটাল কোশ্চেন। সেটা হলো আপনার ভাইটাল কোশ্চেন যে আমরা সাম্প্রতিক প্রশ্ন কত দূর পর্যন্ত পড়বো। এবার কিন্তু সাম্প্রতিক প্রশ্নের মধ্যে যেমন ধরেন পুরস্কার আছে 21 পদক এবং স্বাধীনতা পদক, এই 2টা পদক থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবেই থাকবে। এখানে মোট 15 জন ব্যক্তি আছে ইসের ক্ষেত্রে, আর স্বাধীনতা পদকের ক্ষেত্রে 7 জন। এই 15 আর 7 22 জন ব্যক্তির নাম ভালোভাবে একটু দেখে যাবেন। এখান থেকে 1 মার্ক একেবারে নিশ্চিত কমন, কারণ এর আগে কখনোই স্বাধীনতা পদক এবং 21 পদক এত যোগ্য ব্যক্তিদেরকে দেওয়া হয়নি, এইবার যত যোগ্য ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে। তো এই পদকগুলো এবার গুরুত্বপূর্ণ। তো সাম্প্রতিক কত দূর পর্যন্ত গিয়ে পড়বেন, সাম্প্রতিক প্রশ্ন পড়বেন হলো এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিলের শেষ দিকে হলো আপনার হয়ে যায়, প্রশ্ন করা হয়ে যায়। যদি জুন মাসে ওনারা পরীক্ষা নেয় সেক্ষেত্রে এর পরের প্রশ্ন আর পড়তে হবে না সাম্প্রতিক। তো সংবিধান, সরকার ব্যবস্থা, এটার পরে আর যেটা গুরুত্বপূর্ণ রয়েছে একটা হলো বাংলাদেশের জনসংখ্যা এবং উপজাতি। জনসংখ্যার মধ্যে আছে জনশুমারি বা আদমশুমারি, আর উপজাতি নিয়ে 1টা বা 2টা প্রশ্ন মাস্ট, কখনো কখনো 3টাও প্রশ্ন আসে শুধু উপজাতি নিয়ে। জনসংখ্যা জনশুমারি নিয়ে 1টা বা 2টা প্রশ্ন আসে। বাংলাদেশের কৃষি নিয়ে 1টা-2টা প্রশ্ন আসে। বাংলাদেশের যে সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এবারের জন্য খনিজ সম্পদ, বিশেষ করে বাংলাদেশের গ্যাস এবং বাংলাদেশের কয়লা। যদি 2টা খনিজ সম্পদ কেউ ভালোভাবে নোবেল পুরস্কার, স্যার নোবেল পুরস্কার তো আন্তর্জাতিকের মধ্যে, স্যার কিছু বলেন প্লিজ, খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। খাদ্যতে আবেদন করছি 2023 সালে, কিন্তু আমার সিগনেচার ভুল করে অন্য কারো সিগনেচার চলে গেছে। তাহলে এখন নতুন করে আবার আবেদন করতে পারেন, মানে কেউ যদি নতুন আবেদন করেন তাহলে তার পুরান আবেদন বাতিল হয়ে যাবে এবং নতুন আবেদনটা অ্যাকসেপ্ট হবে, এতে সমস্যা নেই। বাট টাকার জন্য আমি বলতেছি, যদি 2বার আবেদন কেউ করতে না চান তাহলে না করলেও সমস্যা নেই, আগের আবেদন থাকলেই হবে, ওটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন। আর নতুন করে আবেদন করলে আশা করি নতুন আবেদনও নিবে ওনারা। এরপরে স্যার বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আসবেন। অবশ্যই বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের যে দিনলিপিগুলো আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস আছে, ওনার জীবনী নিয়ে প্রশ্ন আসতে পারে। তো এগুলো হলো সাম্প্রতিক ইস্যু, এগুলো তো আমরা ক্লাসে আলোচনা করি, এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর বদরুদ্দিন ওমর স্বাধীনতা পদক গ্রহণ করেন নাই, তাই 7 জন পেয়েছেন না। স্বাধীনতা পদক পাওয়ার কথা ছিল 8 জনের, এর মধ্যে একজন ছিল আতাউল গনি ওসমানী। আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে ধরা হয় যাকে, আতাউল গনি ওসমানী বা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, উনার কোনো খেতাব মুক্তিযুদ্ধে নাই। উনি বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক কোনো খেতাব পান নাই। এবং উনি কখনো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 54 বছরে এখন পর্যন্ত স্বাধীনতা পদক বা 21 পদক পাননি। সো ওনার সম্পর্কে এবারের জন্য এটা গুরুত্বপূর্ণ, ওনার সম্পর্কে জানা বা ওনার সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আতাউল গনি ওসমানী, আর উনি পদক পায় নাই দেখে 7 জন পদক পেয়েছে, উনি পদক পেলে হতো 8 জন, ওনাকে সহ পদক প্রাপ্তদের সংখ্যা হতো 8 জন।
এরপর আসেন আর যে বিষয়গুলো পড়তে হবে বাংলাদেশ বিষয়গুলি থেকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জাতীয় বিষয়গুলি এবং জাতীয় অর্জন, আর হলো বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতির মধ্যেও বলে দেই কি কি পড়বেন। অর্থনৈতিক সমীক্ষা 2024 পড়বেন। অর্থনৈতিক সমীক্ষা 25 মার্কেটে আসতে আসতে অক্টোবর মাস হয়ে যাবে, আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর মাস হয়ে যাবে। তো অর্থনৈতিক সমীক্ষা নতুনটা আসতে আসতে আপনাদের প্রিলি হয়ে যাবে, যার কারণে আপনারা এই যে বর্তমান অর্থনৈতিক সমীক্ষা, রানিং অর্থনৈতিক সমীক্ষা 2024, এটা ভালোভাবে দেখে যাবেন। এটার মধ্যে কি কি করবেন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার, বাংলাদেশের বর্তমান জিডিপি গ্রোথ রেট যেটা হলো আপনার 5.82% জিডিপি গ্রোথ রেট, এরপরে বাংলাদেশের বর্তমান মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট যেটা আছে 9.74%, এরপরে বাংলাদেশের বর্তমান ইনফ্লেশন রেটের পরে আর যেটা গুরুত্বপূর্ণ রয়েছে বাংলাদেশের বর্তমান দারিদ্র্য পরিস্থিতি 18.7% হলো দরিদ্রের হার, 5.6% হলো চরম দরিদ্রের হার। এরপরে বাংলাদেশের যেটা অর্থনৈতিক সমীক্ষা থেকে আরো পড়বেন সেটার মধ্যে আছে বাংলাদেশ বর্তমানে রপ্তানি আয় করে কত, $40 বিলিয়ন, এবং আমদানি ব্যয় কত, আমদানি ব্যয় হলো $45 বিলিয়ন, এবং বাংলাদেশের বর্তমানে বৈদেশিক আয় বা রেমিটেন্স কত আছে, প্রবাসী আয় আছে বাংলাদেশের বর্তমানে $17 বিলিয়ন। এর বাইরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত আছে, এই প্রশ্নটা একটু কন্ট্রাডিক্টরি, এটা নিয়ে প্রশ্ন আসবে না আশা করি, বা পড়ারও দরকার নেই। আর আপনার জনশুমারি 2022, এটা তো আবার 10 বছর পরে হবে, সো যা আছে তাই পড়বেন জনশুমারি 2022। আর বাজেটের ক্ষেত্রে বলি, বাজেট হয় সাধারণত আমাদের দেশে বাজেট হয় আপনার 1 জুলাই থেকে অ্যাক্টিভ হয়ে 30 জুন পর্যন্ত থাকে। তো আমাদের নতুন বাজেট আসতে আসতে আগামী জুন মাস। তো জুন মাসে যদি পরীক্ষা হয় বা জুলাই মাসেও হয় তাহলে প্রশ্ন অন্তত 1 বা 2 মাস আগে করে। 2 মাস আগে প্রশ্ন করলে তাহলে বাজেট এখন যেটা রানিং এক্সিস্টিং বাজেট আছে এই বাজেটটা ভালোভাবে পড়ে ফেললেই হবে। আর বাংলাদেশের অর্থনীতিতে অন্যান্য যে এগুলো আছে এগুলো ভালোভাবে পড়বেন। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এমসিকিউ হবে, হ্যাঁ অবশ্যই এমসিকিউ হবে, লিখিত হওয়ার সম্ভাবনা খুবই কম। এমসিকিউ এবং ভাইভাই হবে আশা করা যাচ্ছে, তবে লিখিত পরীক্ষা চাইলে মন্ত্রণালয় নিতেও পারে যদি পরীক্ষাগুলো আপনার ওনারা এই টাইমে নেয়। তো এর বাইরে বাংলাদেশ বিষয়গুলির পরে আর একটা গুরুত্বপূর্ণ টপিক হলো আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলিতে একেবারে বাছাই করা, যদি আপনাকে 10 নাম্বার তোলার জন্য বাছাই করা কয়েকটা টপিকের নাম বলি, তাহলে তার মধ্যে 1 নাম্বার টপিক থাকবে বিভিন্ন দেশ সম্পর্কে বা মানচিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশগুলো বর্তমানে আলোচনায় রয়েছে সেই দেশগুলোর নাম খুব ভালোভাবে পড়বেন। উল্লেখযোগ্য যে দেশগুলো আলোচনায় রয়েছে, স্যার এখানে কি এক্সাম ব্যাচ আছে তাহলে ভর্তি হতে চাই, এক্সাম ব্যাচও আমাদের রয়েছে। এক্সাম ব্যাচ সম্পর্কেও আপনারা জাস্ট মেসেজ করে রাখেন যে যেই ব্যাচে ভর্তি হতে চান বা যেই ব্যাচের কোর্স ফি সম্পর্কে জানতে চান, আপনি যদি প্রশ্ন করেন তাহলে ওনারা উত্তর করে দিবে আমাদের কমেন্ট টিম। স্যার আমি নিবন্ধনে ভর্তি আছি, এখানে আমাদের যেভাবে দাগিয়ে দাগিয়ে পড়ানো হয় এক্ষেত্রে এগুলো দিয়ে খাদ্য অধিদপ্তরের 16তম গ্রেডের পরীক্ষায় পাশ করা সম্ভব নাকি আলাদা কোর্স করতে হবে। আমি আশা করি আমাদের নিবন্ধন বা প্রাইমারি ব্যাচে যারা ভর্তি আছে তাদের আর কোনো কিছু আলাদা করে না হলেও আমরা যা পড়াচ্ছি যেভাবে নোট করে পড়াচ্ছি এর বাইরে আর খুব বেশি কিছু প্রশ্ন পড়তে হবে না। এবং যে লেকচার শিটগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে এগুলো যথেষ্ট এনরিচড লেকচার শিট। এই লেকচার শিটগুলো ভালোভাবে প্রস্তুতি নিলে আশা করি আপনি ভালো করতে পারবেন। খাদ্য অধিদপ্তরে অ্যাপ্লাই করেছি কিনা মনে নেই, তাহলে আবার নতুন করে অ্যাপ্লাই করে নেন। স্যার একাধিক পোস্টে অ্যাপ্লাই করা যাবে কি, হ্যাঁ একাধিক পোস্টে অ্যাপ্লাই করা যাবে খাদ্য অধিদপ্তরে। তারপর খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কি ঢাকায় হবে, ঢাকায়ও হবে এবং জেলা শহরে হবে, জেলা শহর বা বিভাগীয় শহরে। জেলা শহরে হওয়ার সম্ভাবনাই আছে, উল্লেখযোগ্য কয়েকটা জেলা শহরে অথবা বিভাগীয় শহরে নেবে, ঢাকায় তো হবেই। এটা শুধু ঢাকায় সেন্ট্রালি পরীক্ষা হয় না, ঢাকা ছাড়াও বিভাগীয় শহরগুলোতে এবং ক্ষেত্র বিশেষে জেলা শহরে ওই পরীক্ষা হয় ক্যান্ডিডেট বেশি হলে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা। তো বলেছিলাম আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কি পড়বেন। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো 1 নম্বরে বিশ্বের আলোচিত যে দেশগুলো আছে এই দেশগুলো সম্পর্কে সবটুকু বিষয়। এই দেশগুলোর রাজধানী, মুদ্রা, ভাষা, এই দেশগুলোর আইনসভা, এই দেশগুলোর আপনার ভৌগোলিক উপনাম যা আছে, পুরাতন নাম নতুন নাম যা আছে। পাশাপাশি এই দেশগুলো সম্পর্কে আরেকটা জিনিস পড়বেন, সেটা হলো এই দেশগুলোর বিশেষ কোনো স্থান থাকলে সেই বিশেষ স্থানগুলো, যেমন যুক্তরাষ্ট্রে আপনার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে কার্যালয় সেটার নাম কি, এবং যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের নাম ক্যাপিটাল হিল। এই ধরনের যে উল্লেখযোগ্য স্থান, ওই দেশগুলোর পার্লামেন্টগুলো কোনটায় কত আসন সংখ্যা, যেমন সর্বশেষ যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে মোট আসন সংখ্যা কত থাকে, উচ্চ কক্ষে আসন কত, নিম্ন কক্ষে আসন কত। সর্বশেষ যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় কবে এবং এই নির্বাচনে কততম নির্বাচন ছিল, 60তম নির্বাচন ছিল এবং ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট, এবং এই নির্বাচনটা হয়েছিল 5 নভেম্বর 2024 এবং এই নির্বাচনে বিজয়ী দল হলো আপনার
রিপাবলিকান দল, এবং তাদের রাজনৈতিক মার্কা হলো আপনার হাতি মার্কা, এবং ডেমোক্র্যাটদের মার্কা ছিল আপনার গাধা মার্কা। তো এইখানে জিতেন যিনি ডোনাল্ড ট্রাম্প, উনি হলো 47তম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের, এবং এই নির্বাচনে আসন সংখ্যা থাকে 100 সিনেটে, এবং আপনার নিম্ন কক্ষ যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এইখানে আসন সংখ্যা থাকে 435, মোট 535টা আসনে নির্বাচন হয় যুক্তরাষ্ট্রে। তো এই ধরনের যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় সাধারণত কবে, যুক্তরাষ্ট্রের আসন সংখ্যা কত, পার্লামেন্ট ভবনের নাম কি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি, এরকম গুরুত্বপূর্ণ স্থান, ভাষা, মুদ্রা, আইনসভা, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। কোন কোন দেশেরটা পড়বেন তাও একটু আমি বলে দেই। দেশগুলোর নাম আপনারা যারা লিখে নিতে পেরেছেন, একটু লিখে নিতে পারলে ভালো হয় কাগজ কলম নিয়ে, আর যদি লিখে নিতে না পারেন তাহলে এই লাইভ শেয়ার করে রাখলে পরে দেখে দেখে টপিকগুলো আপনি বুঝে নিতে পারবেন। টপিকগুলোর মধ্যে 1 নম্বরে হলো আপনার কোন কোন দেশ সবচেয়ে বেশি আলোচনায় আছে। 1 নম্বরে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কারণে আলোচনায় আছে। 2 নম্বরে হলো আরেকটা পেয়ার ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের জন্য আলোচনায় আছে। 3 নম্বরে আরেকটা পেয়ার যেটা সিরিয়া, এবং ওই অঞ্চলে সিরিয়া অঞ্চলে আরেকটা আলোচিত দেশ হলো আপনার ইরান, সিরিয়া, এরপরে হলো আপনার ইসরায়েল, ফিলিস্তিন, এরপরে হলো ইউক্রেন, রাশিয়া, এরপরে হলো যুক্তরাষ্ট্র, চীন, এরপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, পার্শ্ববর্তী দেশ আছে ভারত, মায়ানমার, এরা আলোচিত দেশ রয়েছে। এর বাইরে তুরস্ক বিশ্ব রাজনীতিতে একটা আলোচিত দেশ, এই দেশ কয়টা নিয়ে ইউজুয়ালি সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এর বাইরে আলোচনায় যে দেশগুলো রয়েছে তার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া, জাপান, এই দেশগুলো, এবং কানাডা। উত্তর কোরিয়া, জাপান, কানাডা রিসেন্ট টাইমে এরাও আলোচনায় এসছে। পাশাপাশি আফগানিস্তান নতুন তালেবান সরকার গঠনের পর থেকে তারা বেশ আলোচনায় রয়েছে, এবং বিশ্ববাজারে তাদের মুদ্রার দাম বেশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তাদের মুদ্রা অন্যতম একটা মুদ্রা হিসেবে কাজ করছে। তো এই জন্য আফগানিস্তান সম্পর্কে একটু ভালোভাবে পড়বেন, বিশেষ করে আফগানিস্তানের আইনসভা, আফগানিস্তানের মুদ্রার নাম, আফগানিস্তানের যে সরকার ব্যবস্থা কেমন, এই টপিকগুলো এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। এর বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত দেশ হিসেবে মূলত চাকরি পরীক্ষার জন্য আলোচিত দেশ হলো মধ্য এশিয়ার দেশগুলো, যেমন কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এই দেশগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আলোচিত দেশ না, তবে চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চাকরি পরীক্ষার জন্য এরকম গুরুত্বপূর্ণ দেশ হলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলো, যেমন সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড। এই দেশগুলোর মধ্যে আবার রিসেন্টলি যেটা গেছে যে ফিনল্যান্ড আর সুইডেন এরা হচ্ছে আপনার ন্যাটোর সদস্যপদ গ্রহণের জন্য আবেদন জানিয়েছিল, এই জন্য এরা আলোচনায় রয়েছে। আর এর বাইরে তেমন কোনো দেশ নিয়ে খুব বেশি একটা পড়তে হবে না এই মুহূর্তে। এরপরে যদি আমরা বলি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আর কি পড়বেন, আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আর পড়বেন প্রাচীন সভ্যতা সম্পর্কে, মাঝে মধ্যে 2-1টা প্রশ্ন আসে, এই সভ্যতাগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। আর এর বাইরে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো জাতিসংঘ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতিসংঘ থেকে 1টা বা 2টা প্রশ্ন মিনিমাম কমন পাবেন। আর জাতিসংঘ ছাড়া এখানে আর যে গুরুত্বপূর্ণ আছে বিশ্বের আলোচিত যুদ্ধ, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা বরাবরের মতোই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বর্তমানে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজায় যে যুদ্ধ, হামাস আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে, ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ, যেটা মূলত হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ, সিরিয়ায় যে সাম্প্রতিক সময়ে অভ্যুত্থান হয়েছে বা সরকার পতন হয়েছে, এই সংক্রান্ত আলোচনা। 8 ডিসেম্বর সরকার পতন হয় সিরিয়ায়, এবং বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এই রিলেটেড ইস্যুগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ থাকবে। আর পাশাপাশি এখান থেকে আর গুরুত্বপূর্ণ থাকবে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, এই ঘটনা প্রবাহগুলোতে আপনারা চোখ রাখতে পারেন। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবারের গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থা হলো 1 নম্বরে G20, 2 নম্বরে G7, 3 নম্বরে ব্রিক্স, 4 নম্বরে ব্রিক্স আছে কারণ এখানে চায়না, ইন্ডিয়া সবাই আছে। এরপরে এইটা হলো মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক যে জোট G7, এইটার একটা মানে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এছাড়া G20 আলোচিত একটা সংস্থা। এর বাইরে আলোচিত সংস্থার মধ্যে আছে NAM, আলোচিত সংস্থার মধ্যে আছে ন্যাটো, আলোচিত সংস্থার মধ্যে আছে EU বা ইউরোপিয়ান ইউনিয়ন। এর বাইরে আলোচিত সংস্থা আর যেটা আছে সেটা হলো আপনার OIC, মুসলিম বিশ্বের জন্য, এটা আলোচিত একটা সংস্থা। আর OICর বাইরে আলোচিত যে সংস্থাগুলো আছে সেগুলো হলো আমার আঞ্চলিক সংস্থা। এখানে আলোচিত সংস্থার মধ্যে EU বা ইউরোপিয়ান ইউনিয়ন, এই জন্য যেখান থেকে ব্রিটেন বার হয়ে গেছে, ওইটা বেশ কয়েকদিন আলোচনায় ছিল। এর বাইরে আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটা আঞ্চলিক সংগঠন, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার জন্য, সার্ক,
এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্ক থেকে অন্তত একটা প্রশ্ন পাবেনই আশা করা যায়। সার্ক এবং আসিয়ানের রিসেন্টলি সদস্য সংখ্যা বেড়েছে, ওদের সদস্য সংখ্যা হয়েছে এখন আসিয়ানের 11টা দেশ, আগে ছিল 10টা দেশ। আসিয়ান, সার্ক, D8 অত গুরুত্বপূর্ণ না, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সার্ক আর আসিয়ান। পাশাপাশি সিড্যাপ এবং বিমস্টেক, এই দুইটা নিয়ে প্রশ্ন আসে কেন? কারণ এই দুইটার সদর দপ্তর ঢাকায়। ঢাকায় নিচের কোন সংস্থাটির সদর দপ্তর রয়েছে, অথবা সিড্যাপের সদর দপ্তর কোথায়, সিড্যাপের সদর দপ্তর কোথায়, আর আরেকটা হলো আপনার এই যে বিমস্টেক, এটার সদর দপ্তর কোথায়, এটা বারবার প্রশ্ন আসে। এর বাইরে ওআইসি সম্পর্কে ভালোভাবে পড়বেন। আর ব্যাংকগুলোর মধ্যে বা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্ব ব্যাংক, IMF, এই দুইটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি NDB বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা গুরুত্বপূর্ণ। এই তিনটা ব্যাংক ভালোভাবে পড়লে আশা করি এটার মধ্যে একটা কম পাবেন। আর যদি একটা বাড়ায় পড়তে চান তাহলে ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে একটু দেখে যাবেন, কারণ বাংলাদেশ এই ব্যাংক থেকে ভালো ভালো একটা অ্যামাউন্টের লোন নিয়েছে এবং IMF থেকেও বাংলাদেশ লোন নিয়েছে। আর আসিয়ানের সর্বশেষ দেশ কোনটা? আসিয়ানের সর্বশেষ দেশ হলো পূর্ব তিমুর। পূর্ব তিমুর হলো মূলত এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। এরা আসিয়ানের সদস্যপদ পেয়েছে সাম্প্রতিক সময়। ব্রিক্সের কথা বলে গেছি, স্যার ব্রিক্স, সাবরিনা মমতাজ সুধা, ব্রিক্সের কথা আমি বলে গেছি। তারপরে আসেন এর বাইরে গিয়ে আমাদের পরিবেশ বিষয়ক যে সংগঠনগুলো আছে, যেমন একটা হলো গ্রিন পিস, একটা হলো IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার। এরপরে হলো আপনার দাতব্য সংস্থাগুলো যেগুলো আছে, দাতব্য সংস্থাগুলোর মধ্যে অক্সফাম, লন্ডন ভিত্তিক একটা সংস্থা, TI বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, জার্মানির বার্লিনে যেটার অফিস আছে। এর বাইরে ওপেক টোপেক লাগবে না, ওপেক এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ তেল বাণিজ্য এখন খুব বেশি আলোচনায় নেই। তার চেয়ে বেশি আলোচনায় আছে G20, G7, ব্রিক্স, NAM, এরপরে ন্যাটো, এরপরে হলো আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, এইগুলো। আর একটা জোট সম্পর্কে পড়বেন, সেই জোটের নাম হলো কোয়াড, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, 4টা দেশ নিয়ে গঠিত হয়েছিল। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড সম্পর্কে একটু ভালোভাবে পড়ে যাবেন। আর WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বর্তমান বিশ্বে একটা আলোচিত সংস্থা, এটা বিশ্ব বাণিজ্য সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ। আর এগুলোর বাইরে গিয়ে, সংস্থার বাইরে গিয়ে যেটা পড়বেন, প্রণালী অবশ্যই ভালোভাবে দেখে যাবেন, আন্তর্জাতিক সীমারেখা যেটা আছে এবং বিশ্বের বিরোধপূর্ণ যে দ্বীপ এবং বিরোধপূর্ণ স্থানসমূহ, স্প্রাটলি দ্বীপপুঞ্জ, শাখানীল দ্বীপপুঞ্জ, কুরিল দ্বীপপুঞ্জ, এরপরে হলো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এরকম যে দ্বীপপুঞ্জগুলো আছে যেগুলো বিরোধপূর্ণ, এগুলো সম্পর্কে ভালোভাবে দেখবেন। এছাড়া আলোচিত উল্লেখযোগ্য যে স্থানগুলো আছে, যেমন মেক্সিকো উপসাগর, রিসেন্টলি যুক্তরাষ্ট্র এটাকে নিজেদের নামে নামকরণ করতে চাচ্ছে, মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করতে যাচ্ছে। গ্রিনল্যান্ড দ্বীপ, এই গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করতেছে রিসেন্টলি যুক্তরাষ্ট্র, আর এইটার মালিকানা বর্তমানে আছে ডেনমার্কের কাছে। এই যে আলোচিত যে স্থানগুলো, এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে পড়বেন। আর ন্যাটো তো অবভিয়াসলি একটা প্রশ্ন যদি বলেন আন্তর্জাতিক সংস্থা থেকে আসবে কোনটা, তাহলে আমি বলবো ন্যাটো নিয়ে প্রশ্ন আসবে, কারণ এই ন্যাটোর কারণেই এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। এরপরে যদি আমরা ভূগোল ও পরিবেশ থেকে বলি, ভূগোল ও পরিবেশের যে 10 মার্ক আছে, ভূগোল ও পরিবেশের 10 মার্কের মধ্যে থেকে কি পড়বেন, এটা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো অবশ্যই বাংলাদেশের যে অঞ্চল ভিত্তিক ভৌগোলিক পরিবেশ আছে, বাংলাদেশের কোথায় কি আছে আশপাশে, এর মধ্যে যেমন ধরেন 7 সিস্টার্স সবচেয়ে আলোচিত একটা ইস্যু। বাংলাদেশের আশপাশে যেগুলো আছে তার মধ্যে 7 সিস্টার্স একটা আলোচিত ইস্যু। এটা থেকে একটা প্রশ্ন মাস্ট কমন, 7 সিস্টার্স নিয়ে যে কোনো ধরনের, যে নিচের কোনটি 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত, নিচের কোনটি 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়, বা 7 সিস্টার্স এর রাজ্যসমূহের মধ্যে নিচের কোনটি রয়েছে বা কোনটি নেই, এই ধরনের যে প্রশ্ন। তারপরে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং হলো বায়ুমণ্ডলের মধ্যে থেকে বিভিন্ন বায়ুমণ্ডলের যে স্তর হাবিজাবি যেগুলো আছে, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে। এবার বাড়িমণ্ডল সম্পর্কে প্রশ্ন আসে। এরপর তেজ কটাল, ভরা কটাল, মরা কটাল, জোয়ার ভাটা, এরপরে হলো আপনার বড় দিন, ছোট দিন, এই ধরনের যে প্রশ্নগুলো যেগুলো একটু কনফিউজিং আছে, এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে দেখে দেখে পড়ে যাবেন। আর পাশাপাশি ভূগোল থেকে জলবায়ু পরিবর্তন রিলেটেড যে ঘটনাগুলো আছে এবং দুর্যোগ সম্পর্কে, যে বাংলাদেশে কত ধরনের দুর্যোগ আছে, এই দুর্যোগগুলো এবং দুর্যোগগুলোর মধ্যে আপনার যেই দুর্যোগগুলোর এফেক্ট, দুর্যোগগুলো কোন ক্ষেত্রে, যেমন লাস্ট একটা প্রশ্ন আসছিল ভূগোলে যে নিচের কোনটি কৃষি আবহাওয়া জনিত আপদ বা কৃষি আবহাওয়া জনিত দুর্যোগ, উত্তর ছিল খরা। খরার সাথে কৃষির সাথে সম্পর্ক আছে। এই ধরনের যে টপিকগুলো, এইগুলো আপনি সুন্দরভাবে একটু পড়ে যাবেন। আর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা যেটা আছে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের যে 6টা ধাপ আছে, দুর্যোগের পূর্ব প্রস্তুতি, এরপর দুর্যোগের পরবর্তীতে সাড়া দান, দুর্যোগের পরে উদ্ধার কর্মসূচি, এরপরে দুর্যোগের পরবর্তীতে উন্নয়ন কর্মসূচি, এরপর প্রতিরোধ, এরপরে হলো প্রশমন। এই যে 6টা ধাপ দুর্যোগ প্রতিরক্ষা ব্যবস্থার, এই 6টা ধাপ সম্পর্কে
এটার সম্পর্কে ভালোভাবে পড়বেন। এটাকে বলা হয় দুর্যোগ ব্যবস্থাপনা। তারপরে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় যে নীতিমালা রয়েছে, তারপর উল্লেখযোগ্য দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে এবারে গুরুত্বপূর্ণ হলো 1 নম্বরে বন্যা। বাংলাদেশে বারবার বন্যা হচ্ছে ভারতের ওই অঞ্চল থেকে পানি ছেড়ে দেওয়ার জন্য। এর বাইরে ভূমিকম্প একটা নবীনতম দুর্যোগ, যেটা বাংলাদেশে আগে কম দেখা যেত, এখন বারবার হচ্ছে। ভূমিকম্প, বন্যা, সুনামি, এই 3টা জিনিস। এরপরে আরেকটা জিনিস আছে এখানে গুরুত্বপূর্ণ বর্তমান সময়, সেটা হলো খরা বা অনাবৃষ্টি। এটা কি কারণে হয়, এটার সাথে রিলেভেন্ট কি কি ঘটনা প্রবাহ আছে। এরপর বিশ্বের বিভিন্ন অঞ্চল সম্পর্কে আলোচনা এখানে আছে। নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ, শুধু বিগত প্রশ্ন পড়বেন। আর টপিক ভিত্তিক যদি প্রশ্ন কমন পড়ে তাহলে আপনি ভালোভাবে দেখে নেবেন। টপিক ভিত্তিক যদি প্রশ্ন কমন পড়ে, বিখ্যাত উক্তি আর বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ থেকে 2-1টা প্রশ্ন থাকতে পারে। নৈতিকতা, সুশাসনে কোনো রিস্ক নেবেন না, যা আছে তাই পড়ার চেষ্টা করবেন। এরপরে গাণিতিক যুক্তি অংশ থেকে আপনি যেই টপিকগুলো ভালো পারেন সেই টপিকগুলো আগে ভালোভাবে করবেন। পাশাপাশি আমি যদি বলি 10টা টপিকের নাম যেখান থেকে অন্তত 10 মার্ক তুলে ফেলতে পারবেন। একটা হলো আপনার পাটিগণিতের মধ্যে আছে লসাগু, গসাগু, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা। এরপরে আপনার শতকরা, এরপরে হলো আপনার লাভ ক্ষতি, এরপরে হলো আপনার মুনাফা, এরপরে হলো অনুপাত। এই 4টা টপিক এবং লসাগু, গসাগু, এই 5টা টপিক ভালোভাবে পড়লে 5 মার্ক ইনশাল্লাহ পাবেন। বীজগণিতের মধ্যে সূত্রগুলো ভালোভাবে পড়লে, সূচক লগারিদমের অঙ্কগুলো ভালোভাবে করলে সূচক লগারিদম থেকে 1টা বা 2টা প্রশ্ন মাস্ট কমন পাবেন। এছাড়া ধারার অঙ্ক 1টা কমন পাবেন। সেটের অঙ্ক আসলেও আসতে পারে, নাও আসতে পারে, তবে ধারার অঙ্ক 1টা থাকে প্রায়। আর এছাড়া বিন্যাস সমাবেশে 1 মার্ক, সম্ভাব্যতায় 1 মার্ক। এইটুকু ভালোভাবে পড়লে অন্তত 10 মার্ক আপনি তুলে ফেলতে পারবেন। পাশাপাশি মানসিক দক্ষতা অংশ যেটা আছে, মানসিক দক্ষতার নিয়মগুলো ভালোভাবে দেখে যাবেন। মানসিক দক্ষতার নিয়মগুলো ভালোভাবে দেখে যাবেন। আর বিজ্ঞান যেটা আছে আইসিটি এবং কম্পিউটার, এই অংশটা থেকে লাস্ট পরীক্ষাগুলোতে একটু উইয়ার্ড টাইপের কোশ্চেন আসছে, অর্থাৎ কোশ্চেনগুলো একটু ব্যতিক্রম ধর্মী, যেগুলো বর্তমানের বা পূর্বের কোশ্চেনের সাথে মিলে না বিগত প্রশ্ন থেকে। তো বিজ্ঞান আর কম্পিউটারের ক্ষেত্রে বিগত প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন। পাশাপাশি যে কোনো একটা সিরিজের বই থেকে যা যা আছে পড়ে যাবেন, মোটামুটি যাতে অন্তত 10-20 নাম্বার বিজ্ঞান কম্পিউটার থেকে তুলতে পারেন। এইটুকুই মোটামুটি আপনি যদি ভালোভাবে পড়েন অন্তত 120 নাম্বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাওয়া মোটেও আপনার জন্য কঠিন হবে না। তবে এখানে একটা কথা থাকে, যেই টপিক পড়তেছেন প্রতিদিন ওই টপিকের উপরে পরীক্ষা দিতে থাকেন। আমি শুধু একটা কথাই বলবো, যদি আমি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতাম, প্রতিদিন যেই টপিক পড়তাম ওইটার উপরে পরীক্ষা দিতাম, এবং অন্তত বিসিএস ফাইনাল প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার আগে আমি 20টা বিসিএস মডেল টেস্ট পরীক্ষা দিতাম, মিনিমাম 20টা, পারলে আরো বেশি দিতাম। আমি আমার পরীক্ষার আগে আমার মনে আছে আমরা 3টা কোচিং এ পরীক্ষা দিতাম, তার মধ্যে 2টা অনলাইনে, একটা একেবারে ফিজিক্যালি গিয়ে। তো মোটামুটি আমি একটা প্রিলিমিনারি পরীক্ষার আগে 30-32টা করে আপনার মডেল টেস্ট পরীক্ষা দিয়েছি প্রিলিমিনারির আগে। এবং আমি নিজে প্রিলিমিনারিকে বাস্তবিক অর্থে খুবই ভয় পাই, কারণ আপনার প্রিলিমিনারি পরীক্ষায় 95% প্রার্থী বাদ পড়ে। লিখিত পরীক্ষায় প্রার্থী বাদ পড়ার সম্ভাবনা খুবই কম। আমি যে কয়বার লিখিত দিয়েছি বিসিএস সেই কয়বারই পাস করেছি, কিন্তু প্রিলিমিনারি প্রথমে আমি 2-3টা ফেলও করে বসে আছি, অল্পের জন্য হতো। তো এরকম যাদের সমস্যা আছে, যে এখন আসিয়ানভুক্ত দেশ 10টি না, সেখানে তো তখন পূর্ব তিমুর ছিল না। হ্যাঁ, তখন ছিল না, এখন আসিয়ানভুক্ত দেশ হলো 11টা। আধুনিক বিজ্ঞান থেকে এখন বেশি প্রশ্ন হয়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এমএসটি শম্পা পারভিন। আর ডাইজেস্টের প্রশ্ন ব্যাংক পড়লে কি মোটামুটি পাস করার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই। ডাইজেস্ট বলতে আগের দিনে যা বুঝাইতো, ডাইজেস্ট মানে আগের দিনে বুঝাইতো যে আপনার ছোট বই, যেখানে একেবারে মূল অংশটুকু নিয়ে অল্প ছোট করে দেওয়া থাকতো। কিন্তু এখন ওইরকম না, এখন ডাইজেস্ট বলতে বোঝায় আপনার একটা বইয়ের মধ্যে সবকিছুর বাছাই করা সব থাকে। তো আপনি যদি একটা ভালো ডাইজেস্ট করতে পারেন, বিদ্যাবাড়িরও একটা ডাইজেস্ট আছে, ডাইজেস্ট প্লাস, এছাড়া প্রিসেপ্টরসের ডাইজেস্ট আছে, এছাড়া আপনার ইনসেপশনের ডাইজেস্ট আছে, এছাড়া আপনার অগ্রদূতের একটা ডাইজেস্ট আছে, এরপর আপনার প্রফেসরসের একটা ডাইজেস্ট আছে, এসিউরেন্সের একটা ডাইজেস্ট আছে, বাজারে অনেকগুলো ডাইজেস্ট আছে। আমার টেবিলেও বেশ অনেকগুলো ডাইজেস্ট ছিল, এখনো বোধহয় আমার আশপাশে আছে কিনা এগুলো, এখানে ডাইজেস্ট আছে বেশ কয়েকটা। তো ডাইজেস্টের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি যে কোনো একটা ডাইজেস্ট কিনে নিতে পারেন। যারা মোটামুটি পড়াশোনা করেছেন তারা যদি শুধু মানে চাকরি করেন বা বাসার কাজে সময় পান না বা ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকেন, ওনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো একটা ডাইজেস্ট বই কিনেন বা 2টা ডাইজেস্ট বই কিনে ওইটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার রিভিশন দেন, অন্তত 3-4টা রিভিশন দিয়ে ফেলেন এবং প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে পারেন। যত বেশি সম্ভব পরীক্ষা দিতে থাকেন। আর এই প্যাকেজগুলো যদি একসাথে কোথাও না পান, অর্থাৎ কঠিন অঙ্কগুলো বুঝে পড়া, গ্রামারের
কঠিন টপিকগুলো গুছিয়ে পড়া, এরপরে আপনার সাধারণ জ্ঞানের যে 100 নম্বরের প্রস্তুতি, এইটা একেবারে সুন্দর করে নোট করে গুছিয়ে পড়া, এই সব কিছু যদি আপনি না করতে পারেন তাহলে আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। বিদ্যাবাড়ির সাথে যুক্ত থাকলে আপনার এই টপিকগুলো গুছিয়ে একে একে একেবারে সুন্দর নোট করে পড়া, জটিল টপিকগুলো স্যারের কাছ থেকে বুঝে নেওয়া, যাতে বারবার এই টপিকগুলোতে আপনার ভুল না হয়। আর পাশাপাশি আপনার জটিল টপিক ছাড়াও যেই টপিকগুলো আপনি পড়েছেন সেগুলোর উপরে বারবার পরীক্ষা দেওয়া, এই সবকিছুর একটা কমপ্লিট প্যাকেজ আমাদের বিদ্যাবাড়ির 47তম বিসিএস এর সর্বশেষ যে ব্যাচটা এবং 48তম বিসিএস এর ফাউন্ডেশন ব্যাচ, যারা 48 এর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, এই ব্যাচগুলো আপনাদের জন্য বেস্ট একটা ব্যাচ হবে। এবং এই প্রস্তুতিটা নিলে হবে কি, আপনি বিসিএস পাস করেন বা না করেন, প্রাইমারি বা নিবন্ধনের জন্য আপনার একটা কম্প্যাক্ট প্রস্তুতি হয়ে যাবে। এখন যেহেতু আপনার অন্য যে পরীক্ষাগুলো সেগুলো সামনে নাই বা পরীক্ষাগুলোর সার্কুলার এখনো হয় নাই, তো আপনারা বিসিএস এর জন্যই প্রস্তুতি নেন। বিসিএস হোক বা না হোক, অন্তত আপনি নিবন্ধন এবং প্রাইমারি এগুলোতে ইজিলি পাস করে যাবেন। পাশাপাশি খাদ্য অধিদপ্তর বা মৎস্য অধিদপ্তর বা রেলওয়ের পরীক্ষা, অডিটরের পরীক্ষা, সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য বেশ হেল্পফুল হবে এই বিসিএস এর প্রস্তুতিটা। তো এখন হলো আপনার বিদ্যাবাড়ির 47তম বিসিএস নতুন বের করবেন কি না, অলরেডি বের হয়েছে নতুন আমাদের ডাইজেস্ট প্লাস বইটা বিসিএস এর জন্য। এই একটা বই আশা করি আপনাদের জন্য যথেষ্ট হবে। তো এইটুকুই ছিল মোটামুটি আজকে বলার মতো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা শেষে জয়েন করছেন তাদের জন্য বলি, আমরা আজকে আলোচনা করছি যে বিসিএস এ 47তম বিসিএস এ স্পেশালি বা অন্য বিসিএস যারা প্রস্তুতি নেবেন তাদের জন্য যে একই প্রিপারেশনে কিভাবে আপনি বিসিএস এ 120 নাম্বার থেকে 130 নাম্বারের প্রস্তুতি কমপ্লিট করবেন। এর মধ্যে বাছাই করা যেই টপিকগুলো পড়লে আপনি অবশ্যই 120 নাম্বার বা তার থেকে বেশি নাম্বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় তুলতে পারবেন। যারা পরে জয়েন করেছেন, লাইভটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে পরে আবার দেখলে আপনি এই টপিকগুলো পেয়ে যাবেন। এবং খাতা ধরে একটু একটু করে নোট করে এই টপিকগুলোই যদি পড়েন তাহলে অবশ্যই ইনশাল্লাহ পাস করতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হুমায়রা স্বর্ণা, ধন্যবাদ স্যার, খুব ভালো এনটিএসএ। আর যদি আপনাদের ভর্তি বা এই রিলেটেড কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, তাহলে আমাদের টিম যেটা আছে, আমাদের কমেন্ট রিপ্লাই টিম, ওনারা এগুলোর উত্তর দিয়ে দেবে। শুভরাত্রি, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে রেগুলার ক্লাসগুলোতে অন্য কোনো দিন অন্য কোনো সময়। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।